Hello everyone, afternoon. I am Shandip Yes, sir. Sarkar, student of Journalism and Mass Communication Department of Srinath College. First of all, I would like to thank all the respected professors, students, and my juniors to present over here. প্রথমত এটা আমি বলতে চাইবো, করোনার এই অতিমারির সময়ে আমরা এখন সকলে গৃহবন্দী এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ। তখন এই ধরনের শিক্ষামূলক সেমিনার একেবারেই অসম্ভব, কিন্তু টেকনোলজির দৌলতে আমরা সহজে এই ধরনের ওয়েবিনারে অংশগ্রহণ করতে পারছি। আজকে সোমনাথ কলেজের সাংবাদিকতা বিভাগের তরফ থেকে নিউজ রিপোর্টিং এন্ড রাইটিং এর উপর একটি ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। Today we are really glad to have Mr. Mushraf Hossain sir in our webinar. আমি এখন আমাদের জার্নালিজম ডিপার্টমেন্টের সিনিয়র মোস্ট প্রফেসর দেবাশিস চ্যাটার্জি স্যারকে এই ওয়েবিনার সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করব। স্যার। সকলকে ওয়েলকাম। আমার সমস্ত প্রিয় ছাত্র, আমাদের সহকর্মী, শিক্ষক শিক্ষিকা এবং সর্বোপরি আজকের বিশেষ বক্তা মোশাররফ হোসেন, তিনি আমার ব্যক্তিগত বন্ধুও বটে। আমি স্টুডেন্টদের বলবো যে আজকের এই ওয়েবিনারটা আমরা আয়োজন করেছি আমাদের কন্টিনিউয়াস যে গতকাল থেকে যে আমরা ওয়েবিনার করছি তারই একটা পার্ট। এখানে আজকে মোশাররফ স্যারের কাছ থেকে আমরা জেনে নেবো। আমি স্টুডেন্টদের বলবো যে তোমরা এইগুলো একটু ফলো করবে, যে আমাদের যে জার্নালিজম বা আমরা পড়তে এসেছি, সাংবাদিকতা পড়তে এসেছো তোমরা, সেখানে যে মানে রাইটিং এবং এডিটিং বা রিপোর্টিং, এই যে টোটাল ব্যাপারটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এরিয়া, মানে বলতে পারো একদম বেস এরিয়া। এটা না জানলে বা বুঝলে মানে সাংবাদিকতা করাই যায় না, সেই ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, যেখানেই হোক। ওই জন্য আমি তোমাদের বলবো যে তোমরা একদম ঠিকভাবে যে কিভাবে একটা নিউজ পেপার তৈরি হচ্ছে, তার এডিটোরিয়াল সেকশনটা কিভাবে কাজ করছে, এবং ইলেকট্রনিক মিডিয়াতেও এডিটোরিয়াল বা ব্যাপারটা কিভাবে হচ্ছে, মানে একটা ফটো জার্নালিস্ট বলো বা জার্নালিস্ট বলো, সে কিভাবে নিউজ কালেক্ট করছে এবং সেগুলোকে রাইটিং করছে, করে সেগুলো প্রেজেন্ট করছে, এই টোটাল ব্যাপারটা নিশ্চয়ই স্যার তোমাদের একটা হাইলাইট করবেন এবং আশা করবো তোমরা সকলে এনজয় করবে খুব ভালো করে। স্যার ইতিমধ্যে আমাদের একটি ওয়েবিনার দিয়েছিলেন গত বছর, আমরা খুবই হয়েছিলাম, প্লিজ হয়েছিলাম। তা আমি তোমাদের বলবো তোমরা পুরোটা থাকবে, আসা যাওয়া করবে না, পুরোটা শুনবে এবং শুনে তোমরা নিশ্চয়ই তোমাদের এনরিচ করবে তোমাদের নলেজ। বা হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে, যদিও আমরা এই ওয়েবিনারে প্রশ্ন খুব একটা দিতে পারি না, তবু চ্যাট বক্সে তোমরা যদি কিছু লিখে দাও, আমরা সেগুলো স্যারের কাছে হয়তো পাঠিয়ে পরে তোমাদের অ্যান্সার গুলো দিয়ে দেবো। হ্যাঁ, নাহলে সময়টা অনেক বেড়ে যাবে। তোমরা চ্যাট বক্সে লিখতে শুরু করবে তোমাদের যা যা প্রশ্ন মনে হবে, এবং যদি হেড অফ দি ডিপার্টমেন্ট পারমিট করেন, তাহলে একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন ছোট 10 মিনিটের হতে পারে, সেটা তার পারমিশনের উপর ডিপেন্ড করছে। ওকে, ওভার টু সন্দীপ। Sir. Now I would like to introduce Mushraf Hossain sir. ইনি সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র। ইনি বিজ্ঞানের স্নাতকোত্তর হলেও পরবর্তীকালে ভবন্স কলেজ অফ কমিউনিকেশন এন্ড ম্যানেজমেন্ট থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা এবং পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় এমএ করেছেন। বিজ্ঞান সাংবাদিকতায় ইনি প্রশিক্ষণপ্রাপ্ত। 1984 সালে দৈনিক বর্তমান পত্রিকায় ইনি কর্মজীবন শুরু করেন। সাংবাদিকতার সুবাদে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে ভারতের অধিকাংশ রাজ্যের বহু ঘটনার প্রত্যক্ষদর্শী ইনি। ভারতের বাইরেও একাধিক দেশে গিয়ে বহু গুরুত্বপূর্ণ ঘটনা রিপোর্টিং করেছেন। তার নাম যখন আসে তখন এই কথাটি বলতেই হয়, 1999 সালে কার্গিল যুদ্ধ কভার করতে যাওয়া কলকাতার প্রথম সাংবাদিক ইনি। রাজনৈতিক ভাষ্যকার হিসেবেও ইনি সুপরিচিত। সাংবাদিকতার শিক্ষক হিসেবেও বেশ কিছুদিন ইনি সক্রিয় ছিলেন। তার বেশ কয়েকটি ছাত্রছাত্রী বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যের অঙ্গনেও অনায়াস পদচারণ এনার। 2000 সালে প্রকাশিত প্রথম গ্রন্থ কালগির রণাঙ্গন থেকে ব্যাপক সাড়া ফেলেছিল। এছাড়াও পরিবর্তন, জন্মভূমিশ্চ, কাঁচ পোকার টিপ ইত্যাদি উপন্যাস, ভালোবাসার আঙিনায় কাব্যগ্রন্থ ও প্রবন্ধের বই, মানুষ মাটি মা প্রভৃতি পাঠক সমাজে বিপুলভাবে সমাদৃত হয়েছে। বিভিন্ন পত্রপত্রিকায় বহু গল্প, কবিতা, ধারাবাহিক রাম্য রচনা এবং বেশ কয়েকটি উপন্যাস প্রকাশিত হয়। এই সাংবাদিক তথা সাহিত্যিকের কলমে কাছ থেকে দেখা দুই বাংলার মানুষ ও সমাজের ছবি নিবিড়ভাবে ফুটে ওঠে। স্বাধীনভাবে লেখালেখির অভিপ্রায়ে বর্তমান পত্রিকার সিনিয়র ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত অবস্থায়
বাঁধাধরা চাকরিকে স্বেচ্ছায় বিদায় জানিয়েছেন। বর্তমানে ইনি বেশ কয়েকটি দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার কলম লেখেন বা একই সঙ্গে সাহিত্য চর্চাতেও রত রয়েছেন। নাও আই এম requesting him to take over the stand and give us some advice. Please, sir, take the charge. আজকের এই ওয়েবিনারে আমাকে ডাকার জন্য আমি বেশ আনন্দিত। আমি আর প্রাক্তন প্রিয় ছাত্রী, তোমাদের বিভাগীয় প্রধান অংশুমিত্রা, ওকে আমার ভ্রাতৃপ্রতিম বন্ধু দেবাশিস, এদেরও আমি ধন্যবাদ জানাই। আমাকে আজকে যে বিষয়টি বলতে অনুরোধ করা হয়েছে সেটা আজকে এই পরিস্থিতির ক্ষেত্রে যা অবস্থা চলছে এখন করোনার আবহে, যখন ক্লাসরুম টিচিং বন্ধ, ছাত্রছাত্রীরা প্রায় বিচ্ছিন্ন সরাসরি পাঠদান থেকে, পাঠ গ্রহণ থেকে, সেই অবস্থায় ওয়েবিনারের পথ ছাড়া কোনো বিকল্প পথ আপাতত নেই। তার ব্যবস্থা করে ওরা ছাত্রছাত্রীদের জন্য যথেষ্ট একটি সুযোগের সৃষ্টি করেছেন, এজন্য অভিনন্দন জানাই। আর আমাকে যে বিষয়টি বলতে বলা হলো, দেবাশিস এখন বলল, এটা বিশাল একটা সমুদ্রের মতো, একটা 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাসে এটা বিস্তারিত বলা সম্ভব না। তবুও খানিকটা যতটা সম্ভব চেষ্টা করব ছুঁয়ে ছুঁয়ে যাওয়া, কারণ তোমরা ছাত্রছাত্রীরা ভবিষ্যৎ সাংবাদিক হবে এটাই আশা করা যায়। সাংবাদিক হতে গেলে যা যা করণীয় নিশ্চয়ই তোমরা প্রাথমিক পাঠে অনেকটাই তার সে সম্পর্কে শুনেছো, জেনেছো, পড়েছো। তবুও পেশাগত জীবনে একজন সাংবাদিক যেহেতু আমি, তো প্রধানত অভিজ্ঞতার ভিত্তিতে প্র্যাকটিক্যাল যে অবস্থা, যে সিচুয়েশন হয়, সেগুলোর উপরে আমি জোর দেওয়ার চেষ্টা করব। আমরা খবরের মানুষ, আমরা যারা অনেকগুলো বছর কাটিয়ে দিলাম খবরের জগতে, আর যারা তোমরা কাটাবে বলে মনস্থির করেছো, তোমাদের আশা তোমরা সাংবাদিক হবে, তাদের উভয়ের জন্যই প্রথম জানা দরকার খবর ব্যাপারটা কি। অনেকে আমরা জানি সেটা, তবুও একটু বোধহয় ঝালিয়ে নেওয়া ভালো। কারণ আমরা যে কাজ করতে যাচ্ছি সেই কাজটা সম্পর্কে আগাম পরিষ্কার ধারণা না থাকলে একটু অসুবিধেই হয়। আমরা এমনিতে জানি যে নিউজ বলতে কি, হোয়াট ইজ নিউ, দ্যাট ইজ নিউজ। মানে যাই ঘটনা ঘটুক না কেন, যাই হোক না কেন, বিষয়টি নতুন হতে হবে, এটা প্রাথমিক একটা ব্যাপার। নতুন না হলে মানুষের তার প্রতি আগ্রহ থাকে না। আমরা চিরকাল নতুনের পেছনে ছুটেছি, মানুষের স্বভাবই হলো নতুন 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 চায়, আরো নতুন চায়। সেই জন্য মানুষ নতুন নতুন আবিষ্কারের পেছনে ছুটেছে, নতুন নতুন জায়গা আবিষ্কার করেছে, নতুন নতুন বিষয় আবিষ্কার করেছে, নতুন নতুন যন্ত্র আবিষ্কার করেছে। নতুন খবরের মূল কথা হচ্ছে নতুন, নতুনত্ব চায়। এই হোয়াট ইজ নিউ, দ্যাট ইজ নিউজ। আরো সংবাদের অনেক রকম ডেফিনেশন রয়েছে, কিন্তু আমার মনে হয় সবচেয়ে সংক্ষেপে ডেফিনেশন দিতে গেলে, সংজ্ঞা দিতে গেলে একটা কথা বলা যায়, হোয়াট ইজ নিউ, দ্যাট ইজ নিউজ। তবে হ্যাঁ, নতুন তো বহু ঘটনায় ঘটে। এই পৃথিবী বনমন করে ঘুরছে, সূর্যকে কেন্দ্র করে, পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে। এই পৃথিবীতে প্রতি মুহূর্তে অজস্র ঘটনা ঘটছে, অজস্র নতুন ঘটনা, প্রতিটি মুহূর্তেই নতুন নতুন ঘটনা ঘটছে। কিন্তু সব নতুনই কি খবর? না, সব নতুন খবর হলেও খবর না। এই নতুনত্বের সঙ্গে আরো কতগুলো তার গুণাবলী থাকতে হবে। এক নম্বর হচ্ছে, নতুন হলেও তার সঙ্গে মানুষ সম্পর্ক, মানুষের গ্রহের ব্যাপার আছে কিনা আগে দেখে নিতে হবে। আর দেখতে হবে কি, নতুন কারো বিয়ের ব্যাপার, বিয়েটা কারো হলো, বিয়ের ঘটনা সচরাচর, বিয়ে কোথাও হলেই কি সেটা হবে, নিউজ হবে না। যদি এমন হয় কোনো ঘটনা দ্যাট ইজ আনইউজুয়াল, যেটা সচরাচর ঘটে না, আনইউজুয়াল, তাহলে আমি প্রথম কি বললাম, প্রথম প্রশ্ন হচ্ছে একটা খবর। খবর ব্যাপারটা বুঝতে গেলে, ঘটনা একটা ঘটলে
সেটাকে আমি সাংবাদিক হিসেবে জাজ করব কি ভাবে? কয়েকটা পয়েন্ট আমার প্রশ্ন করব নিজেকে। ইজ ইট নিউ? ইয়েস অর নো? ইফ ইট ইজ নিউ, দেন ইট ইজ নিউজ। একটা পয়েন্ট। ইট ইজ আনইউজুয়াল। সচরাচর কি ঘটে? যদি ঘটে, গাছ থেকে আম পড়ে, আসছে না স্যারের ভয়েস? না, স্যার আবার মিউট হয়ে গেছে, স্যার মিউট হয়ে গেছেন, স্যারকে আবার একটু মেসেজ করতে হবে, স্যার মিউট করে দিয়েছেন। হয়েছে? পাওয়া যাচ্ছে এবারে? হ্যাঁ 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 এবারে হ্যাঁ পাওয়া স্যার, গেছে? শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। পাওয়া যাচ্ছে। এটা কোনো প্রবলেম হচ্ছে এটা কিছু? প্রথম বললাম যে কোনো একটা ঘটনার কথা শুনলেই আমরা প্রশ্ন করব কয়েকটা, অ্যাজ এ নিউট্রিশন, অ্যাজ এ স্টুডেন্ট অফ জার্নালিজম, যারা ভবিষ্যতে আমরা জার্নালিস্ট হতে চাই, যারা এটাকে পেশা বা নেশা যাই বলি না কেন করতে চাই, তারা কতগুলো কোনো ঘটনার কথা শুনলে প্রথম প্রশ্ন করব, নিউ, এটা কি নতুন? নাম্বার টু, ইট ইজ আনইউজুয়াল, এটা কি সচরাচর ঘটে না এমন কিছু? নাম্বার থ্রি, এর সঙ্গে কি পিপলের, পাবলিকের কোনো স্বার্থ, ইন্টারেস্ট, আকর্ষণ যুক্ত আছে? ইজ ইট পাবলিক ইন্টারেস্টেড আর পিপল ইন্টারেস্টেড? থার্ড প্রশ্ন। ফোর্থ প্রশ্ন হচ্ছে, হ্যাজ ইট এনি সিগনিফিকেন্স বা ইজ ইট সিগনিফিকেন্ট? এর কোনো তাৎপর্য আছে? এই চারটে প্রশ্ন আমরা করব। প্রথম, একটা খবরকে জাজ করতে গেলে খবর কি খবর না সেটা জানার জন্য এই চারটে। একটু করে যদি বলি নতুন, হোয়াট ইজ নিউ, সেটা শুনলাম। এটা আনইউজুয়াল কিনা বললাম। আনইউজুয়াল কি? যে যখন যে ঘটনা ঘটে না, আমরা সারা বিশ্বে এই খবর বোঝাতে গেলে, আনইউজুয়াল বোঝাতে গেলে সব দেশে একটা কমন একটা এক্সাম্পল দেওয়া হয়। when dog bites man, it is not news. when man bites dog, it is a news. কুকুর মানুষকে কামড়ালে সেটা খবর হয় না, মানুষ কুকুরকে কামড়ালে সেটা খবর হবে। এটা একবারে সাধারণ কমন একটা, সারা পৃথিবী জুড়ে এই এক্সাম্পলটা দেয়া হয় বোঝানোর জন্য। কিন্তু আমি বলি, মানুষ কুকুরকে কামড়ালে খবর তো হবেই, কিন্তু কুকুর মানুষকে কামড়ালেও খবর হতে পারে। কখন? যদি দেখা যায় কোনো বিশিষ্ট মানুষের কুকুর কাউকে কামড়ে দিল, যে প্রধানমন্ত্রীর কুকুর একজনকে কামড়ে দিয়েছে, নিশ্চয়ই সেটা খবর হবে। অথবা কোনো কুকুর, রাস্তার কুকুর বিশিষ্ট মানুষকে কামড়ে দিয়েছে, নিশ্চয়ই খবর হবে সেটা। কোনো বিশেষ জায়গাতে কুকুর কামড়ে দিয়েছে, তাজমহলের ভেতরে কুকুর কাউকে কামড়ে দিল, পার্লামেন্টের ভেতরে কুকুর কাকে কামড়ে দিল কাউকে, সেটা খবর হবে। তার একটা কোনো কিছু এমন নেই যাতে সবটা একটা ফ্রেমের মধ্যে বেঁধে ফেলতে পারি আমরা। প্রত্যেক ক্ষেত্রে ব্যতিক্রম আছে। আনইউজুয়াল ক্ষেত্রে বললাম যে এই প্রশ্নটা করতে হবে। তারপরে কি আজকে বললাম, ফোর্থ ওয়ান, ইট ইজ সিগনিফিকেন্ট, এর কোনো তাৎপর্য কি আছে? অনেক ঘটনা ঘটে সাধারণের বিচারে তার কোনো তাৎপর্য থাকে না, আবার অনেক ঘটনা ঘটে যার সঙ্গে তাৎপর্যের সম্পর্ক রয়েছে। কেমন? ধরো একটা গভর্নমেন্ট ঘোষণা করলো যে দেশের সব বিবাহিত মহিলাদের সিঁদুর এমন চওড়া করে পড়তে হবে যাতে বহু দূর থেকে বোঝা যায় তিনি বিবাহিতা, অথবা শাঁখা পলা পরা বাধ্যতামূলক। অথবা বললো কোনো দেশের বিশেষ ধর্মের এক পুরুষদের হাতের কবজিতে একটা বিশেষ রঙের সুতো ব্যান্ড বাঁধতে হবে রাস্তায় বেরোলে। এগুলো কিন্তু প্রত্যেকটি, এই যে নির্দেশ যদি থাকে এরকম, এগুলো কিন্তু তাৎপর্যমণ্ডিত। এই যে তাৎপর্য, যে হঠাৎ দেখা যাচ্ছে যে সব গাছে ফুল ঝরে পড়ছে, সব ফুল ঝরে পড়ছে অকস্মাৎ, এর কোনো তাৎপর্য আছে? ফুল রোজ ঝরে পড়ে, কিন্তু সব যদি একসঙ্গে বহু গাছের ফুল ঝরে পড়ে কোনো অল্প সময়ের মধ্যে, তাহলে তার সিগনিফিকেন্স আছে। এই প্রশ্নগুলো আমরা নিজেদেরকে আগে করব। আর কি করব? এগুলো যখন বুঝে গেলাম, সবগুলো আমার উত্তর হ্যাঁ পেয়ে গেলাম, আমি সেটাকে খবরের পর্যায়ে নিলাম। খবর,
এবারে খবর কত রকমের হয় এটাও জানতে হবে আমাদের। বিশেষ করে রিপোর্টিং এ যারা থাকতে চাও যারা রিপোর্টাররা হচ্ছে সংবাদপত্রের সংবাদ প্রতিষ্ঠানের চোখ কান। তারা পাঠক তাদের চোখ দিয়ে দেখেন, পাঠক তাদের কান দিয়ে শোনেন। তারা হচ্ছে আসল যারা বাইরে বেরিয়ে পথে ঘাটে বাটে ঘাটে বেরিয়ে যারা খবর সংগ্রহ করে আনেন যারা দে আর রিপোর্টার্স। দে মে বি ফ্রম এ নিউজ যে মানে কি বলে অর্গানাইজেশন, দে মে বি ফ্রম এ নিউজ এজেন্সি, যে কোনো কিছু হতে পারে। রিপোর্টাররাই হচ্ছে দে আর দ্য আইজ অ্যান্ড ইয়ার্স অফ দ্য মিডিয়া। তাহলে সেই ইয়ার্স অ্যান্ড আই, চোখ এবং কান, তারা খবর সংগ্রহ করতে যাচ্ছে। তাহলে আমরা যদি মাছ ধরতে যাই কোথাও, এই বর্ষা পড়েছে এখন বৃষ্টি হচ্ছে, খুব জল টল জমছে, মাঠে মাছ পাওয়া যাচ্ছে। আগে তো আমাদের জানতে হবে মাছটা কেমন দেখতে, মাছ কত রকমের, মাছ সম্পর্কে একটা আইডিয়া পেতে হবে। নইলে আমরা মাছ ধরতে গিয়ে সাপ ধরে নিয়ে চলে আসবো, সাপতে যাবো। মাগুর মাছও ঘুরছে, সাপও ঘুরছে। আমি মাছ ধরতে গেলাম, সাপ ধরলাম, সাপ আমাকে ছোবল দিল। তাহলে আমাকে দেখতে হবে, আমায় জানতে হবে কত রকমের মাছ আছে। আমি শুধু কাতলা মাছটা চিনি, আর কোনো মাছ চিনি না। আরে কাতলা দেখতে পাচ্ছি না, অতএব বাকিগুলো মাছই নয়। আমি পারবো না, ঠিক মতো কাজ করতে পারবো না, মাছ ধরতে পারবো না। সেই জন্য সেই রকমই খবর করতে গেলে খবরের ব্যাপারে রিপোর্টার তাকে জানতে হবে খবর কত রকমের হয়, এ সম্পর্কে তার পরিষ্কার ধারণা থাকতে হবে। যেমন কি আমরা কত রকম ঘটনা ঘটে, খবরের ধরনের কোনো শেষ নেই, তবু আমরা আমাদের সুবিধার জন্য মানুষের আকর্ষণের কথা ভেবে, মানুষের স্বার্থের কথা ভেবে আমরা কতগুলো বিষয় ভাগ করে নিয়েছি। খবর মোটামুটি ভাগ করে নেওয়া এই বিষয়ে খবর হতে পারে। যেমন রাজনীতি বিষয়ক খবর হতে পারে, ঘটনা দুর্ঘটনা বিষয়ক খবর হতে পারে, অর্থনৈতিক বিষয়ক খবর হতে পারে, কৃষি বিষয়ক খবর হতে পারে, স্বাস্থ্য বিষয়ক খবর হতে পারে, বিজ্ঞান বিষয়ক খবর হতে পারে, ক্রীড়া বিষয়ক খবর হতে পারে, আইন বিষয়ক খবর হতে পারে, বিনোদন বিষয়ক খবর হতে পারে, ধর্ম বিষয়ক খবর হতে পারে, উন্নয়ন বিষয়ক খবর হতে পারে, এমনকি যৌনতা বিষয়ক খবর হতে পারে। শুধু তাই নয়, গুজবও খবর হতে পারে। কোনো একটা গুজবের ফলে কোনো ঘটনা ঘটে গেল, সেটা একটা খবর। গুজব সেই খবরটার কিন্তু ভিত্তি, সেই গুজবের কারণে খবরটা ঘটেছে, ঘটনাটি ঘটেছে। তাহলে আমরা এগুলোকে সব একবারে ছোট অনুষ্ঠানের মধ্যে, ছোট সময়ের মধ্যে প্রত্যেকটা আলাদা করে ব্যাখ্যা করার অবকাশ নেই। তবু মোটামুটি এই বিষয়ের নামগুলো দেখলেই বোঝা যায়। আনইউজুয়াল, যেমন এই যৌনতা বিষয়ক খবর, আমাদের মানে আমাদের সামাজিক বিষয়ক খবর। যদি দেখা যায় যে কোনো সমাজে কোনো একটা একটু অন্য রকমের ঘটনা ঘটছে, যেটা সচরাচর আমরা জানি না, সেই বা দেখতে পাই না, সেই খবরগুলোও কিন্তু বেশ আমাদের কাছে দামি হয়ে উঠবে। যেমন কোনো 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 মানে সমাজে আছে যে মহারাষ্ট্রের কতগুলো অঞ্চলে আছে যে বিয়ের পর আমরা যে ফুলসজ্জার রাত বলি, সেই রাতে নববিবাহিতা যে বধূ, তাকে পরীক্ষা দিতে হয়, তার সতীত্বের পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষায় পাশ করতে না পারলে পরদিন সকালে তার বিয়েটা ভেঙে যায়। আমরা এটা ভাবতেও পারি না এখানে, আমরা ভাবতে পারি না এখানে। উত্তরাখণ্ডের কিছু এলাকায়, পাহাড়ি এলাকায় আছে যে পরিবারে একটি মাত্র বধূ আসবে। বাড়িতে ছেলে 5টা থাকলেও একটি বউ, 7টা থাকলে একটি বউ। সেই 5 জন বা 7 জনই তার স্বামী হবে। সে মানে কি বলে, আমার দ্রৌপদীর মতো ব্যাপার। এই আধুনিক যুগে কিন্তু আছে। এগুলো যদি আমরা কোথাও খুঁজে পাই এখন, অন্য এলাকার মানুষের সেটা তার কাছে মনে হবে ইট ইজ আনইউজুয়াল, তার কাছে খবর সেটা। এইরকম সব সামাজিক নানা রকম আছে। যদি কোথাও কোনো আদিবাসী কে তার ডাইনি বলে পিটিয়ে মারা হয়, অন্যায় করা হয়, সেটাও খবর। আমাকে খবর বাদ ওই সামাজিক যে অনাচার, সামাজিক অত্যাচার, ধর্মীয় যে অনাচার থাকে, এইগুলো আমি খবর করে হিসেবে দেখবো। উন্নয়নের খবর আমরা দেখবো আমাদের মতো দেশ, উন্নয়নশীল দেশ, যেখানে ব্রিজ নেই, বহু জায়গায় স্কুল নেই, কলেজ নেই, বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাট নেই ভালো, সেসব এলাকায় যদি দেখা যায় যে বিশ্ববিদ্যালয় হবে নতুন একটা, সে এলাকার মানুষের কাছে এটা বিরাট খবর। সেটা স্কুল হবে অমুক জায়গায়, বিরাট খবর সেটা।
ব্রিজ হবে, একটা ব্রিজেরও হবে 200 মাইল হয়তো দূরে ঘুরে যেতে হয় কাউকে, একটা ব্রিজ হয়ে গেলে সে রাস্তাটা কমে যাবে, সেটা একটা খবর। এগুলো উন্নয়নমূলক খবর। আজকালকার যুগে এই উন্নয়নমূলক খবরের প্রচন্ড দাম হয়ে গেছে। আজকালকার যুগে কৃষি খবরের খুব দাম হয়ে গেছে, কারণ আমরা খাদ্যে স্বনির্ভর হলেও এখনো নানান কারণে আমরা সব রকমের খাদ্য নিজেরা উৎপাদন করতে পারছি না। সারা পৃথিবীতে এক দেশ থেকে খাদ্য, এক ধরনের খাদ্য অন্য দেশে নিয়ে আসতে হয়। সেই কৃষি বিষয়ক খবর আজকে খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। কৃষির সঙ্গে সঙ্গে আবহাওয়া বিষয়ক খবর উন্নত খুব প্রচন্ড আজকালকার যুগে ইম্পর্টেন্ট হয়ে গেছে। কারণ আবহাওয়া, এই যে কদিন আগে ইয়াস হয়ে গেল, ঝড় ঘূর্ণিঝড় হয়ে গেল ইয়াস, গত বছর আমফান হলো, তারপর সুপার সাইক্লোন হয়েছিল 99-এ, যার ফলে গোটা ওড়িশা প্রায় ধ্বংস হয়ে গেছিল। নানান সম্পদ, লাতুরের ভূমিকম্প, এই ভূমিকম্প, সুনামি হলো কিছুদিন আগে, কয়েক বছর আগে, ধ্বংস হয়ে গেল। এই আবহাওয়া সংক্রান্ত খবর এখন মানুষের কাছে খুব প্রচন্ড ইম্পর্টেন্ট, যে এই আগামী কদিনের মধ্যে কিছু আবহাওয়া সংক্রান্ত কোনো বড় ধরনের গোলমাল হচ্ছে কিনা সেগুলো তারা জানতে চায়। বড় ঘূর্ণিঝড় হলো, ঘূর্ণিঝড় আসছে, কিন্তু সেই ঘূর্ণিঝড়টা আমার 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 দিকে আসবে না, মাঝ সমুদ্র উপর দিয়ে চলে যাবে। ঘূর্ণিঝড় কিন্তু তখন খবর নয়, এত ইন্টারেস্টেড না আমরা, এত ইন্টারেস্ট হতে পারছি না তার জন্য। এবার যেটা আমাকে এফেক্ট করছে, যেটা আমার সঙ্গে সংশ্লিষ্ট, তাহলে সেটাকে আমি খবর বলে ধরবো। এইগুলো আগে জেনে নিতে হবে। যেমন আমাদের প্রত্যেকেরই সবারই একটা মোটামুটি মধ্যবিত্ত সমাজে একটা একটা আমরা ফ্ল্যাট কিনবো, বাড়ি করবো, গাড়ি কিনবো, একটা স্বপ্ন থাকে। যদি এমন খবর আসে ফ্ল্যাটের দাম কমে গেল, আমরা হামলে পড়ে সেটা পড়বো যে কত কমে গেল ফ্ল্যাটের দাম। গাড়ির দাম অর্ধেক হয়ে গেল, যদি বিজ্ঞাপন একটা দেয় কেউ, গাড়ির দাম অর্ধেক হয়ে গেছে, অর্ধেক গাড়ির দাম, আমরা সেখানটা একবার ঝাঁপিয়ে পড়বো খবরটা পড়ার জন্য। একটা ভালো স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করতে, স্কুলের ফিজ প্রচন্ড বেশি, সরকার বেঁধে দিল একটা ফিজ, এর বেশি ফিজ নিতে পারবে না, আমরা সেটা পড়বো। যারা আমরা প্রত্যাশা করি, আশা করি, আমাদের আকাঙ্ক্ষা আছে আমার বাচ্চাকে সে ভালো স্কুলে পড়াবো। যদি সরকার এমন করে শিক্ষামূলক খবর হয়, শিক্ষা বিষয়ক খবর হয়, যদি দেখা যায় যে এই বছর করোনার জন্য, এই কোভিডের কারণে পরীক্ষা হলো না কিন্তু ছেলে মেয়েদের মার্কশিট দেওয়া হবে, কিসের ভিত্তিতে তাদের মার্কশিট তৈরি হবে সেই সংক্রান্ত খবর যদি বেরোয় কাগজে, মিডিয়া বলে, আমরা সেটা সম্পর্কে অবশ্যই আমরা আকৃষ্ট হব, এটা একটা খবর। এই ধরনের আগে বাছাই করতে হবে, সাংবাদিককে জানতে হবে, এই জন্য তার পরিষ্কার ধ্যান ধারণা থাকা দরকার মানুষের আগ্রহ কিসে, মানুষের স্বার্থ কিসে। কারণ মানুষ পৃথিবীর সবচেয়ে স্বার্থপর জীব, মানুষ নিজের কথায় সবার আগে ভাবে। যদি না ভাবতো আজকে পৃথিবীতে এই অবস্থা হতো না, দূষণ হতো না। সেই জন্য মানুষের কাদের জন্য আমি করছি, আমার রিডার কারা, আমার লিসনার কারা, আমার ভিউয়ার কারা, আমি যে মিডিয়াতে এই কাজ করব সেই মিডিয়ার কারা তার প্রধান ভোক্তা উপভোক্তা, সেটা আগে আমি জানবো। এইটা জানার পরে আমি মাঠে নামবো। মাঠে নেমে তাহলে আমি চটপট করে বুঝতে পারবো কোনটা খবর আর কোনটা খবর না, সেই খবরের জন্য আমি যাব। একটা রিপোর্টারকে এই জাজ করার জন্য দে মাস্ট হ্যাভ নোজ ফর নিউজ, অর নিউজ সেন্স যেটাকে আমরা বলি। তার অথবা কেউ ষষ্ঠ ইন্দ্রিয় বলে, যে একই ঘটনা সবাই দেখছে, বাট এই জার্নালিস্ট স্মেল করছে এইটার মধ্যে একটা কিন্তু কিছু আছে, খবর আছে, এবং সেটা ভবিষ্যতে অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে। স্মেল হয়তো সে ততটা না পারলেও পরবর্তীকালে হয়ে যায়, বাট হি অর সি মাস্ট হ্যাভ এ স্মেলিং পাওয়ার। যেমন 1949 সাল থেকে বোধ হয় অযোধ্যার একটা পুরনো মসজিদ তালা বন্ধ হয়ে পড়েছিল। 1986 সালে ওইখানকার একটা লোকাল সাপ্তাহিক হিন্দি কাগজের এক সাংবাদিক, তার মনে হলো এই মসজিদটা পুরনো, কেউ নামাজ পড়ে না, কিছু এখানে হয় না, তালা বন্ধ হয়ে পড়ে আছে। ও খবরটা করে দিল সাপ্তাহিক হিন্দি কাগজে, ছোট্ট কাগজ, এলাকায় চলে সে কাগজটি, সাপ্তাহিক ছোট্ট হিন্দি কাগজ। সেই কাগজের খবর থেকে বড় কাগজ সে খবরটা করলো, তার থেকে আরো বড় হলো খবর, সেই ছোট্ট খবরটা পরবর্তীকালে 86-এ খবরটা বেরিয়েছিল, 85-এ, সেই তারপরে খবরটা কি হয়েছে, আমাদের একটি ছোট্ট খবর যেখানে বীজ সারা ভারতবর্ষকে সে ওলট পালট করে দিয়েছে, বাবরি মসজিদ তার নাম। ওই একটি ছোট্ট খবর, একটি ছোট্ট আঞ্চলিক সাপ্তাহিক হিন্দি পত্রিকার এক সাংবাদিক, এক রিপোর্টারের করা খবর পরবর্তীকালে গোটা ভারতকে ওলট পালট করে দিল। একটা দল ক্ষুদ্র থেকে এখন বিশ্বের বৃহত্তম দলে পরিণত হয়েছে, এক প্রয়োজনের থেকেও বেশি গরিষ্ঠতা নিয়ে তারা দেশের ক্ষমতায় একাধিকবার এসে গেল।
তাহলে সে সাংবাদিক হয়তো জানতোই না এটা এত বড় কিছু হবে, কিন্তু সে একটা স্মেল করেছিল যে ইট ইজ আ নিউজ। স্মেলিং পাওয়াটা থাকতে হবে। যে পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্রভাষা করতে চায়, তখন পাকিস্তান দুটো ছিল, একসঙ্গে ছিল। উর্দুকে রাষ্ট্রভাষা করার ফাইল তৈরি হচ্ছে, সেই ফাইল তৈরির খবরটা ঢাকার এক সাংবাদিক ফাঁস করে দেয়, উনি পেয়ে যান সেটা। সেই একটি খবর থেকে ছাত্ররা আন্দোলনে নামলো, যে মাতৃভাষা আন্দোলন। সেই আন্দোলন থেকে কি হলো আমরা জানি, একটা দেশ তৈরি হয়ে গেল, মুক্তিযুদ্ধ হলো, বাংলাদেশ নামে একটা দেশ তৈরি হয়ে গেল। তাহলে একটা সাংবাদিকের, একটা রিপোর্টারের অসীম ক্ষমতা আছে, জানে না সে কতটা ক্ষমতার অধিকারী, কিন্তু তাকে তার যোগ্য হতে হবে, নিজেকে যোগ্য করে তৈরি করতে হবে। এই নিজেকে যোগ্য করে তৈরি করার জন্য কি আমরা তো জন্ম থেকে সব ব্যাপারে যোগ্যতা অর্জন করি না। কিছু যোগ্যতা কারো হয়তো হয়, তার জন্ম থেকে কিছু এক্সট্রা সে পাওয়া কিছু পায়, কিন্তু বেশিরভাগই কিন্তু আমরা আমাদের অধ্যবসায়, চেষ্টা, নিষ্ঠা এর মাধ্যমে আমরা সেগুলো অর্জন করতে পারি। একজন রিপোর্টার, সাংবাদিক, তাকে সর্বভুক হতে হবে। মানে সর্বভুক মানে খাবারের কথা বলছি না আমি, সর্বভুক মানে সব রকমের বিষয়ের প্রতি তার আগ্রহ থাকতে হবে। তাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা মানে ডিগ্রি পাওয়ার জন্য পড়াশোনা না, কিন্তু সেটা আছেই আলাদা। তাকে চাকরি পাওয়ার পরও তাকে নিত্য পড়াশোনা করতে হবে, যেখানে যা দেখবে খুঁটিয়ে পড়া, তার মধ্যে কোনো কিছু সারবস্তু আছে কিনা, প্রয়োজনীয় কিছু আছে কিনা। এমনও ঘটনা ঘটেছে, একটা কেউ মুড়ি খেয়ে ঠোঙাটা ফেলে দিয়ে চলে গেছে, সেই ঠোঙাতে বা মুড়ি খেয়ে ঠোঙাটা ফেলার আগের মুহূর্তে মনে হয়েছে আচ্ছা দেখি ঠোঙাতে কি একটা লেখা আছে দেখছি, একটা ছোট্ট ঘটনার সামান্য পেয়ে গেল তার মধ্যে। আচ্ছা এটা একটু খোঁজ নিয়ে দেখি, ব্যাপারটা তো আমি জানতাম না, আমার কাছে এটা নতুন। তাহলে কি অনেকের কাছে কি এটা নতুন? এই প্রশ্ন তাকে যদি তাড়িয়ে ফেলে, সে ওটা নেই, সে পারসু করবে, সে এগোবে, আরো খোঁজ খবর নেবে, হয়তো একটা বড় খবর হয়ে গেল সেটা। সেটা মানে আগে হয়তো কোথাও ছোট্ট করে বেরিয়েছিল, তার নতুন একটা প্রেক্ষাপট, নতুন একটা তার তাৎপর্য বেরিয়ে গেল। এরকম হতে পারে, হয় এরকম। যে বিভূতিভূষণ বলেছিলেন রচনানন্দতে, যে তুমি যেখানে কখনো যাওনি সেখানে আগে কেউ গেছিল কিনা সেটা কথা কিন্তু নয়। তুমি যে গ্রামে প্রথম গেলে, যে নদীর জলে প্রথম স্নান করলে, যে গ্রামের বাতাস ইয়ে করলে, তোমার কাছে সেটা নতুন দেশ, তুমি তার আবিষ্কারক। হয়তো ঘটনা ঘটেছিল কোনো কালে, মানুষ, তুমি তোমার কাছে তা নতুন রূপে ধরা দিতে পারে, সেটা তুমি সেটাকে নতুন একটা পর্যায়ে তুলে নিয়ে যেতে পারো। এই সাংবাদিকের যে অনুসন্ধিৎসা, এই অনুসন্ধিৎসা তাকে 24 ঘন্টাকে তাড়া করে ফিরতে হবে, নইলে সাংবাদিক হওয়া যায় না, অন্তত রিপোর্টার হওয়া যায় না। হ্যাঁ একটা আছে, একটা সংবাদপত্রগুলোতে, সংবাদ প্রতিষ্ঠানগুলোতে দুটো ভাগ আছে এমনিতে। সাংবাদিক, সবাই সাংবাদিক, কিন্তু একদল রিপোর্টার আর একদল ডেস্কে যারা কাজ করে। সেই ডেস্কে যারা কাজ করে তারা কি করেন, প্রধানত কি করেন, তারা করেন নিউজ এজেন্সি যে খবরগুলো দেয়, নিউজ এজেন্সি থেকে খবর আসে। নিউজ এজেন্সি সম্পর্কে বলবো, নিউজ এজেন্সিটা কি। খবর আসে প্রথমত, সেই নিউজ এজেন্সির খবর থেকে কাগজের বা টেলিভিশনের বা রেডিও যেখানে তিনি কাজ করেন তার উপযোগী করে একটা খবর দাঁড় করাতে হয়। তারা ঘরে বসেই টেবিল ওয়ার্ক করতে পারেন, কিন্তু যারা রিপোর্টার তাদের বাইরে যেতে হয়, এই তাদের বাইরে যাওয়ার জন্য প্রতি মুহূর্তে তাদের কাছে একটা চ্যালেঞ্জিং এটা থাকে, তারা না বলার কোনো তাদের জায়গা থাকে না, এবং যে কোনো পরিস্থিতির জন্য তাদের মানে তৈরি থাকতে হয়। তাকে সকালবেলা হয়তো, দুপুরবেলা হয়তো সে একটা 5 তারা হোটেলে লাঞ্চ করেছে কোনো বড় একটা অনুষ্ঠানে, তাকে সন্ধ্যাবেলার পর রাত্রিবেলা তাকে একটা জঙ্গলে, একটা ওই সামান্য চায়ের দোকানে, হয় জঙ্গলের পাশে গ্রামে তাকে ছুটে যেতে হয়েছে, সেখানে চায়ের দোকানে একটা আধপোড়া পাউরুটি খেয়ে গোটা রাত কাটাতে হয়, এমন ঘটনা ঘটে। একজন রিপোর্টারকে সেই পরিস্থিতির জন্য তৈরি থাকতে হয়, এখানে না বলার কোনো জায়গা থাকে না। অন্তত নৈতিক দিক থেকে যদি কেউ বলে যে আমি যে কোনো পরিস্থিতির জন্য তৈরি নই, তাহলে তার, আর যাই হোক, রিপোর্টিং এ আসা তার উচিত নয়। এটা করার জন্য, এই জায়গাটায় পৌঁছানোর জন্য রিপোর্টারকে একটা সর্বদা একটা মানসিক একটা প্রস্তুতি রাখতে হয়, মানসিক তৎপরতা রাখতে হয়। কারণ সময় 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 একটা জিনিস,
সময় ছুটিয়া চলেছে মানে কি বল নদীর স্রোতের প্রায়। নদীর স্রোতের সঙ্গে আমাদের আরো বেশি, তার চেয়েও বেশি বোধহয় আমাদের প্রতিযোগিতা করতে হয়, কারণ খবর দাঁড়িয়ে থাকে না, খবরের পর নতুন খবর আসতে থাকে, পুরনো খবর তখন বাসি হয়ে যায়। পুরনো মদের দাম বোধহয় বেশি, পুরনো মদের চেয়ে বোধহয় পুরনো চালে ভাত বাড়তে পারে, কিন্তু পুরনো খাবার আমরা বাসি খাবার আমরা খেতে চাই না। খাবার যত পুরনো হয় আমাদের কাছে তত পরিতর্য হয়, খবরও তাই। খবর নতুন থাকতে হবে, টাটকা থাকতে হবে, সেই জন্যই তৎপরতা দরকার। খবরটা সংগ্রহ করতে হবে দ্রুততার সঙ্গে, খবরটা আনতে হবে দ্রুততার সঙ্গে, খবরটা লিখতে হবে দ্রুততার সঙ্গে। এই তৎপরতা, এই মানসিক স্থৈর্য এবং মানে কোন রকম হুড়োহুড়ি করছি বলে ভুলভাল করে এটা করলে হবে না কিন্তু। কারণ মনে রাখতে হবে, যারা আমাদের লেখা খবর পড়ছে, যারা জানছেন শুনছেন আমাদের খবর, তারা কিন্তু আমাদের চোখ দিয়ে দেখছেন, আমাদের কান দিয়ে শুনছেন। তারা কিন্তু ভুল ভাবে না যেন না পরিচালিত হন, কোনো বিষয়ে ভুল না তারা ধারণার শিকার হন। এটা আমাদের নৈতিক দায়িত্ব, রিপোর্টারদের নৈতিক দায়িত্ব, সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। এই জিনিসগুলোকে মাথায় যদি আমরা রাখি, তাহলে আমরা মনে রাখবো আমরা ঠিক আমাদের কাজে এগিয়ে যেতে পারবো। তাহলে একজন রিপোর্টারের গুণগুলো কি কি হবে তাহলে? একটা রিপোর্টারের গুণ তাহলে কি হবে? তার যে কোনো পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা না থাকলে অর্জন করতে হবে। একটু আগে বললাম, দুপুরবেলা লাঞ্চ করলাম 5 তারা হোটেলে, আর সন্ধ্যাবেলা জঙ্গলের ধারে একটা গ্রামে পোড়া আধখানা পাউরুটি তো নিয়ে আমাদের প্রায় কোনোভাবে জোগাড় করলাম। সেই জন্য এই গুণটা অর্জনের জন্য সমাজের সমস্ত রকম মানুষের সঙ্গে মিশতে হবে, সমস্ত স্তরের মানুষের সঙ্গে মিশতে হবে। সমাজের একেবারে নিচু স্তর যাকে বলি আমরা, সে স্তর থেকে সর্বোচ্চ স্তর, রাজনৈতিক নেতা থেকে অভিনেতা থেকে ব্যবসায়ী, শিক্ষক, অধ্যাপক, সাধারণ যারা মুটে মজুর, সাধারণ কাজকর্ম করে, ছোট ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, সাধারণ চাকুরি, বড় চাকুরি, সমস্ত সবার সঙ্গে আমাদের একটা সম্পর্ক রক্ষা করতে হবে এবং তাদের সঙ্গে মেশার ক্ষমতা অর্জন করতে হবে। আমি তো সাংবাদিক, আমার নাম কাগজে বেরোয়, আমার নাম টিভিতে বলে, আমাকে দেখায় টিভিতে, আমার হাতে বুম থাকে, অমুক অমুক টিভির বুম। অর্থাৎ আমি ওই রাস্তার ওই যে বিক্রি করছে কথা বলবো, বাপরে, হয় নাকি মশাই? না 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 না, এ করলে হয় না। ওই যে আনাজ বেচছে সেও কিন্তু খবরের একটা সোর্স হতে পারে। এবং আমি আমার ব্যক্তিগত সাংবাদিক জীবনে, রিপোর্টার জীবনে দেখেছি, যতগুলো বড় বড় খবর করেছি তার 90% কোনো বড় মানুষের থেকে পাইনি, কোনো তথাকথিত উচ্চ পদস্থের কাছ থেকে পাইনি। আমি পেয়েছি একটু নিচের দিক থেকে, মাঝারি লেভেল থেকে, অনেক ক্ষেত্রে নিচের দিক থেকে। চিফ সেক্রেটারির ঘরে মিটিং এ কারা এলো সে খবর কিন্তু চিফ সেক্রেটারির কোনো অফিসার আমায় দেননি, পিয়ন দিয়েছে। যে বারবার ঘরে ঢুকছে বেরোচ্ছে, চা দিচ্ছে, তার কাছে বলে রেখেছি কারা কারা এসছে, তুমি কি নাম বলতে পারবো না। এই কথা, কি কথা হচ্ছিল বলতো? তুমি যাও এবার শুনে এসো, এবার যখন চা দিয়ে যাবে শুনে আসবে। সে এসে বললো, দাদা এই বলছিল একটা সোর্সে, সেটাকে ধরে ধরে পার্সু করে একটা খবর হয়, বড় খবর হয়ে গেল। এক সময় পশ্চিমবাংলা, এখন নেই, মুখ্যমন্ত্রীর কোটাতে এমবিবিএস এ ভর্তি হতো 12-14 জন। কারা ভর্তি হতো? সমাজের প্রভাবশালী লোকজনের ছেলে মেয়েরা। তাদের অনেকে এখন ওই কোটাতে ভর্তি হয়ে ডাক্তার হয়ে অনেকে এখন নাম টাম করেছে। তারা কি, তাদের যোগ্যতা অনেক কম থাকা সত্ত্বেও তারা মুখ্যমন্ত্রীর কোটাতে ভর্তি হয়ে যেত, সুযোগ পেয়ে যেত। আমি 4 বছর পর পর এই কোটায় কারা ভর্তি হয়েছে এ খবর ফাঁস করে দিয়েছিলাম, এক্সক্লুসিভ খবর ফাঁস করে দিয়েছিলাম। কোত্থেকে পেয়েছিলাম? এবং ওটা 5ম বছরে কোটাটা উঠেই গেল শেষমেশ। কোটাটা এখন এটা নেই আর, কোটাটা এখন 4 বছর পর পর খবরটা লিক হয়ে গেছে, লিক করে। ওরা কি করতো, ওরা করতো শুক্রবার সন্ধে 6টা 6:30টার পরে ওই কারা কোন কলেজে কোটায় চান্স পাচ্ছে তার একটা লিস্ট মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী দপ্তর থেকে একটা জায়গাতে আসতো। সেখানে সেটা তখন সাইক্লোস্টাইলের যুগ, সাইক্লোস্টাইল হতো। সাইক্লোস্টাইল হয়ে
শুক্রবার সন্ধ্যাবেলা কলকাতার চারটে মেডিকেল কলেজ তখন ছিল, বাই স্পেশাল মেসেঞ্জার লোক গিয়ে সেই মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালদের হাতে ওগুলো দিয়ে আসতো। এবং শনিবার বাকি জেলার যে বাকি তিনটে ছিল আমাদের, বাঁকুড়া, বর্ধমান, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, সেখানে রেডিও এতে করে সেটা যেত, কি বল, রেডিওগ্রামে করে যেত। শনিবার সকালবেলায় ওই নির্দিষ্ট ছেলে মেয়েগুলো জানতো, তারা খবর পেয়ে যেত আগে থেকে, শনিবার সকালবেলা ভর্তি হয়ে যেত গিয়ে। শনিবার কোর্ট বন্ধ, রোববার কোর্ট বন্ধ, সোমবার কোর্ট খোলার আগে তারা অলরেডি স্টুডেন্ট, তারা ঢুকে গেছে। এই যে 4 বছর পর পর এক খবরটা করতে পেরেছিলাম, একটা মাঝারি স্তরের অফিসার আমাকে দিতেন, ওই সাইক্লোস্টাইলের দায়িত্ব ছিল তার হাতে। উনি একটা কপি আমাকে এক্সট্রা দিতেন, একটা ইঙ্গিত পেতাম একটা বিকেল থেকেই যে আজকে সম্ভাবনা আছে। আমি চুপটি করে এক জায়গায় বসে থাকতাম 7টা পর্যন্ত। উনি 4টে-5টা সবাইকে পাঠিয়ে দেওয়ার পর ওই একটি রাখতেন, যাওয়ার সময় আমার দিকে মানে করে মুড়ে ছুঁড়ে দিয়ে একটা বাজে কাগজ ফেলে দিচ্ছেন টাইপে করে ফেলে দিয়ে উনি চলে যেতেন। ওনার সঙ্গে আমার শর্ত ছিল, তারপরে 15-20 দিন ওনার ডিপার্টমেন্টের দিকে আমি পাবো না, আমি কোনো রকম আমি ওদিকে যাবো না। পরের দিন সকালে কাগজে বড় বড় করে বেরিয়ে যেত ফার্স্ট পেজে। তাহলে এই সম্পর্কের ভিত্তিতেও খবর আসে, সম্পর্কের ভিত্তিতে সম্পর্ক তৈরি করতে হয়, সোর্স তৈরি করতে হয়। রিপোর্টিং করতে গেলে সমস্ত যে কোনো স্তরে সোর্স তৈরি করতে হবে। সোর্স মানে শুধু বড় মন্ত্রী, বড় অফিসার, মাথায় রাখতে হবে বড় মন্ত্রীরা কিন্তু সেই খবরটুকুই দেবেন যেটুকু তাদের স্বার্থের সঙ্গে মিলবে, তাদের প্রচার হবে, ঢাক পেটানো হবে। আর তাদের বিরুদ্ধে খবর করলেই লাল চোখ দেখাবেন তারা। লাল চোখ অগ্রাহ্য করার মতো মানসিক জোর থাকতে হবে, লাল চোখ অগ্রাহ্য করার মানসিক জোর থাকতে হবে। আর কি, যে আমি খবর পাবো নিচু স্তর থেকে, মাঝারি স্তর থেকে। সেই মাঝারি স্তরে কিন্তু একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে। যে রিপোর্টারের নেটওয়ার্ক যত সবল, সেই রিপোর্টার তত সফল। আজ এখানে, কাল ওখানে, সেখানে কোনো না কোনো ভাবে ওভার ফোন দেখা করে, কারো মাধ্যমে এই করে আমার সোর্সরা যারা সব, আমি একসময় অনেকদিন রাইটার্স করতাম, এই যে বিট বলে, রাইটার্স বিট করতাম। বিট মানে কি? বিট মানে হচ্ছে অনেক কিছু তো আছে, প্রশাসনে নানান ডিপার্টমেন্ট আছে, অন্যান্য ডিপার্টমেন্ট আছে, পুরসভা আছে, বিশ্ববিদ্যালয় আছে, তারপর পুলিশ ডিপার্টমেন্ট আছে, তারপর অন্য স্বাস্থ্য আছে, বিভিন্ন এলাকা আছে। আমাদের কলকাতায় আমরা এই একটা অংশকে বিট মানে অংশ, বিআইটি, বিট মানে অংশ, খণ্ড, এই খণ্ড হিসেবে ভাগ করে নিয়ে, যেহেতু একজন রিপোর্টারের পক্ষে সবগুলো জায়গা যাওয়া সম্ভব না একই সময় একই দিনে, অথচ প্রতিদিনই কোথাও না কোথাও খবর হতে পারে, সেই জন্য স্বাভাবিকভাবে যে এই ক্ষেত্রগুলোকে ভাগ করে না, একজন কিছুদিন এক এলাকার দায়িত্ব থাকেন। কেউ থাকে রাজনৈতিক খবর করবে, কেউ থাকে মানে যারা মানে কি বলে পুলিশের খবর করবে, কেউ পুরসভার খবর করবে, কেউ বিশ্ববিদ্যালয়ের খবর করবে, শিক্ষাবিদ থাকে, শিক্ষাবিদ, পুরসভাবিদ, পুলিশ বিট, আমাদের রাইটার্স বিট ছিল, এখন রাইটার্সে নেই, এখন তো চলে গেছে, নদীর ওপারে চলে গেছে, নবান্নে চলে গেছে। এই বিট গুলোতে প্রত্যেকটা বিটে কিন্তু যে বিটে কাজ করে সেই বিটে কিন্তু তাকে সোর্স তৈরি করতে হবে। বিট চেঞ্জ হয়, কিছুদিন পর পর চেঞ্জ হয়, চেঞ্জ হলেই ভালো, কারণ শুধুমাত্র এক বজ্ঞ কেন থাকবো, একটা জায়গায় কেন থাকবো, আমি সব দিকে আমার থাকতে হবে। সেই তারাই খবর দিয়ে যাবে, দাদা এই হয়েছে, দাদা ওই হয়েছে, দাদা এটা পাওয়া গেছে, ওটা পাওয়া গেছে। এইটা কিন্তু সোর্স তৈরি করতে হয়। প্র্যাকটিক্যাল জার্নালিজম করতে গেলে, প্র্যাকটিক্যাল রিপোর্টিং করতে গেলে সোর্স। কিছু খবর আসে, আমরা কোত্থেকে কিছু খবর পাই, কিছু খবর আসে যারা বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ডিপার্টমেন্ট, তাদের স্বার্থে তারা প্রেস রিলিজ নামক বস্তু একটি আছে, সেই প্রেস রিলিজ এ লিখে তারা পাঠায়। বিভিন্ন কোম্পানি, তার জন্য সরকারি প্রেস অফিসার আছে, আর বিভিন্ন কোম্পানির পাবলিক রিলেশন মানে অফিসার রয়েছেন, তারা সেগুলো যত্ন করে তাদের সংস্থা, তাদের দপ্তরে, তাদের বিভাগের সাফল্যের কথা ঢাক পিটিয়ে সেটা জানানোর জন্য মানুষকে তারা প্রেস রিলিজ তৈরি করে সংবাদপত্রে, সংবাদ মাধ্যমের অফিসে পাঠিয়ে দেন। সেখান থেকে হয়তো খবর খুব সামান্যই হয়, কারণ সবটাই ওদের ঢাক পেটানো। সেখান থেকে কিন্তু কোনো খবরের কোনো সূত্র মেলে, যে খবরটা তারা দিতে চাচ্ছে না কিন্তু ওর মধ্যে একটা সূত্র মিলে যেতে পারে। একটা সন্ধিৎসু সাংবাদিক রিপোর্টার, সে কিন্তু ওখান থেকে বের করে ফেলতে পারে অন্য কিছু একটা। আর কিভাবে খবর আসে?
খবর আছে প্রেস কনফারেন্স করে। প্রেস কনফারেন্স কি, যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় কোনো সংস্থা, কোনো কর্তৃপক্ষ বিভিন্ন সংবাদপত্র, বিভিন্ন সংবাদ মাধ্যমের চিঠি পাঠিয়ে আমন্ত্রণ জানায় তারা অমুক জায়গায় আমরা একটি সাংবাদিক বৈঠক করতে চাই, প্রেস কনফারেন্স করতে চাই, আপনারা আসুন। যাদের সেই রকম নিজস্ব জায়গা নেই বা তেমন পরিচিত তারা না, তাদের ডাকে যাবে না সাংবাদিকরা কোথাও। প্রেস ক্লাব সব শহরে আছে, কলকাতা শহরে আছে। এশিয়ার সবচেয়ে প্রাচীন পুরনো প্রেস ক্লাব হচ্ছে প্রেস ক্লাব কলকাতা। 1945 সালে প্রেস ক্লাব কলকাতা তৈরি হয়েছিল। এশিয়ার সবচেয়ে পুরনো প্রেস ক্লাব কলকাতা প্রেস ক্লাব। সেই কলকাতা প্রেস, সব শহরে প্রেস ক্লাব আছে। সেই প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স ডাকা হয়, সব বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠানের সাংবাদিকরা সেখানে যান, যারা ডেকেছেন তারা তাদের বক্তব্য বলেন, তাতে প্রশ্নোত্তর হয়, সেই প্রশ্নোত্তরের ভিত্তিতে বক্তব্যের ভিত্তিতেও খবর হতে পারে। এছাড়া খবর কি, নিজেরা খবর জোগাড় করা, বিভিন্ন বিটেও কিছু রকম বা ব্রিফিং হয়, বলে ব্রিফিং বলে যে সাধারণ যেগুলো, যে খবর ওই সরকারি ঘোষণা টোষণা, সরকার অমুক করেছে, ভালো করেছে, তমুক করেছে, এই হয়েছে, আর পুলিশের কিছু রুটিন ইনসিডেন্ট, অমুক জায়গায় দুর্ঘটনা হচ্ছে, অমুক জায়গায় আত্মহত্যা হয়েছে, অমুক জায়গায় এই হয়েছে, এই সব খবর। এর বাইরে এতে কিন্তু সাংবাদিকের কৃতিত্ব কিছু নেই। একজন রিপোর্টারকে, একটা জার্নালিস্টকে, তাকে যদি বিশিষ্ট হতে হয়, তাকে যদি নামী হতে হয়, তাকে যদি প্রভাবশালী হতে হয়, তাহলে এর বাইরে তাকে ঘুরতে হবে, ওর মধ্যেই তাকে সোর্স তৈরি করতে হবে, খবর বের করে আনতে হবে। সে তো খবর তৈরি করবে না, সে খবর কেউ তাকে দেবে, সেজন্য তার আস্থা অর্জন করতে হবে। যে লোকটি খবরটা দিচ্ছে সে সরকারি চাকরি করে, তার চাকরি চলে যেতে পারে কোনো কিছু ভুল হলে, তার কথা নামটা ফাঁস হয়ে গেলে চাকরি চলে যেতে পারে, তার সে অন্য শাস্তির মুখে তাকে মানে হতে পারে, পড়তে হতে পারে। তাই কখনো এমন না ঘটনা ঘটে যে যে আমাকে খবর দিল, আমার উপকার করলো, তার পরিচয়টা আমি ফাঁস করে দিলাম, তাকে আমি বিপদে ফেললাম। এই বিশ্বাসযোগ্যতা কিন্তু খুব দরকার। এটা রাখতে হবে। এটা রাখলে আস্তে 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 প্রভাব বাড়বে, পরিচিতি বাড়বে, সোর্স বাড়বে। এটা বলুন। এই মোটামুটি হচ্ছে একজন রিপোর্টার তার এই হিসেবে এইভাবে সে খবরগুলো সংগ্রহ করলে ভালো। এরপরে আছে খবরটা লিখতে হবে। খবর আমি সংগ্রহ করে সারাদিন ধরে আমজাম পুড়িয়ে আনলাম, সেটা ঠিক মতো সাজিয়ে টাজিয়ে দোকানে দিতে পারলাম না, বিক্রি হলো না আমার। খবরটা লিখতে হবে। খবরটা লেখার জন্য সেই তৎপর হতে হবে, সময়ের খুব দাম আছে, দ্রুত ছুটতে হয় আমাদের। তার সঙ্গে সঙ্গে খবরটা লেখাটা সঠিক হতে হবে। এই খবর লেখাটা কিন্তু সবচেয়ে ভাইটাল পয়েন্ট, সবচেয়ে ভাই। আমি সমস্ত আনাজপত্র দিয়ে এলাম, মাছ নিলাম, তরকারি সব কিনে আনলাম, তো রান্নাটাই করলাম না, ভালো করে করতে পারলাম না, সব বিষয় হয়ে গেল। খবরটা লিখতে হবে। খবরটা লেখার কতগুলো পদ্ধতি আছে। এই একটা ছোট্ট ক্লাসে কিন্তু এটা হয় না, এটা আমার 10টা ক্লাস হতে লাগে এটা বলতে গেলে। আমি যেহেতু সময়টা সংক্ষেপ, আমাকে যা সময় বলা হয়েছে আমি ছুঁয়ে যাই। একটা খবর লেখার জন্য জানতে হবে একটা খবরের কাঠামো কেমন, আমি কি লিখবো। একটা খবরের মোটামুটি আমরা নিউজ কপি বলি যেগুলোকে, এটা 2-3 রকমের হতে পারে। কিছু দেখা যাবে একটা খবরের কাগজের প্রথম পাতা দেখলে যে কিছু ছোট ছোট লেখা থাকে, খবর থাকে, যেগুলো কখনো বলে ডোরি, কখনো বলে টপস, আর কিছু থাকে তার থেকে একটু বড়, তাকে বলে সিঙ্গেল কলম, এক কলমেই যেটা হয়ে যাচ্ছে। আর আরেকটু যে বড় খবরগুলো সেগুলো হচ্ছে ডাবল কলম, 3 কলম, 3C, DC, 4C এসব আছে। তা খবরের ক্ষেত্রে আমরা খবরকে আমরা 2 রকম ভাবে প্রথমে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে হার্ড নিউজ, আর দ্বিতীয় হচ্ছে ফিচার। হার্ড নিউজ কি, যে খবর টাটকা পরিবেশন করতে হয়, বাসি খাবারের মতো বাসি হলে যার দাম থাকে না। কারণ খবরটা কেন দাম থাকবে না, সকালবেলা একটা ট্রেন দুর্ঘটনা হয়েছে, আমি সকালবেলা খবর পেলাম 80 জনের মৃত্যু হয়েছে, আমি বিকেলবেলা অফিসে গিয়ে লিখলাম 80 জনের মৃত্যু হয়েছে, তখন দেখলাম যে ইতিমধ্যে ওদিকে আরো 40 জন যে জখম ছিল তার মধ্যে 30 জনের মৃত্যু হয়ে গেছে। তাই যদি আমি 80 জন লিখি, তাহলে পরের দিনের কাগজে আমি ভুল লিখবো। তাহলে যে আমাকে হার্ড নিউজ হচ্ছে যে একবার সর্বশেষ খবর, যে খবরটা এক্ষুনি আমাকে পরিবেশন করতে হবে, সেগুলোকে বলে হার্ড নিউজ।
যে না পরিবেশন করলে আমি আজকে খবরটা তুললাম, কালকে রেখে দিলাম, আজকে রেখে দিলাম, কাল সময় সুযোগ হলে একটু লিখবো, ওটা কিন্তু হার্ড নিউজের ক্ষেত্রে চলবে না, নিউজটা নষ্ট হয়ে যাবে। আর কিছু খবর আছে, যেমন এই ঘটনা দুর্ঘটনা, একটা ভোটের ফল গণনা হচ্ছে, আমি আজকে গণনাটা শুনলাম বিকেল 5টা পর্যন্ত, শুনে আমি বসে থাকলাম, 5টার সময় কোন একটি দল 20টা সিট পেয়েছিল, আমি 8টার সময় 20টা লিখলাম গিয়ে, আরে ততক্ষণে আরো ফল বেরিয়ে গেছে, 20 জায়গায় 33টা সিট হয়ে গেছে তাদের, তাহলে হয়ে গেল, ভুল হয়ে গেল। তাহলে আমাকে হার্ড নিউজ হচ্ছে সেগুলোই যেগুলোকে তৎক্ষণাৎ যত শীঘ্র সম্ভব হাতে গরম একবারে যাকে বলে আমরা বলি পরিবেশন করতে হবে। আর কি আছে, একটা দ্বিতীয় কি হচ্ছে ফিচার নিউজ। ফিচার কি একটু রয়ে বসে করা যায়, এগুলোকে যখন বিস্তারিত যদি কোনোদিন বলার সুযোগ আসে বলবো ফিচার কত রকমের হয় ইত্যাদি। যে হার্ড নিউজটা আমি প্রথমত বলি, যে সময় জানি না কতটা পাবো, আর হার্ড নিউজটাকে বলি, হার্ড নিউজ লেখার জন্য আমাদের একটা ধরন মেনটেন করতে হয়। মোটামুটি একটা খবরের এই যেগুলো ডোরিক টপ ছোট, সেগুলো তো জাস্ট খবরটুকু দিয়ে ছেড়ে দেওয়া হয়, যে ছোট ছোট খবর থাকে না, যে এটা ঝড় আসছে, ছোট্ট খবর, আর ঘূর্ণি ঝড় আসছে, ছোট খবর হয়ে গেল, ছোট্ট খবর হয়ে গেল, যে এত পার্সেন্ট লোক এবারে পাস করেছে ওই পরীক্ষায়, ছোট ছোট খবর। যেগুলো একটু বড় খবর করবো, লিখবো, যেটাকে ডাবল কলম, 3C, 3 কলম ইত্যাদি ইত্যাদি, সেই খবরগুলোর ক্ষেত্রে একটা কাঠামো থাকে। তার কাঠামো কিরকম থাকে? মোটামুটি 5টা ভাগ থাকে একটা খবরের, 5টা ভাগ। প্রথম থাকে হেডিং, শিরোনাম, তারপর থাকে বাইলাইন, ডেডলাইন, তারপর থাকে ইন্ট্রো বা লিড, তারপর থাকে ডেসক্রিপশন, এন্ড তারপর থাকে এক্সট্রা পয়েন্টস এন্ড কনক্লুশন। কি ব্যাপার, যে ফার্স্ট কি বললাম আমি, শিরোনাম, হেডিংটা একবার হেডিংটাই বলে দেবে একটা পাঠককে খবরটা তার জন্য ইন্টারেস্টিং কিনা, সে ওই খবরটা পড়বে কিনা। এত খবর বেরোয় আমাদের দেশে, তো 12 পাতা, 14 পাতা, 20 পাতার কাগজ। আমেরিকাতে একটা মানে বেশিরভাগ বড় কাগজের হচ্ছে পাতা সংখ্যা হচ্ছে 140, 148, 200 পর্যন্ত পাতা, ওই সাইজের পাতা। তাহলে একটা মানুষ কি 200 পাতা পড়বে? রোববারের কাগজে 200 পাতা, 200 পাতা পড়তে 24 ঘন্টা কেটে যাবে তার। তো সে কি করবে তাহলে? সে করবে তার জন্য যেটা প্রযোজ্য, তার জন্য সেটা প্রয়োজনীয়, সেটুকুই পড়বে। তাহলে সেটা কিভাবে করবে? ওখানে করে কি, পাতা পাতা বিভাগ করে দেয়, অমুক ভারত কি এশিয়া ইউরোপ ভাগ করে দেওয়া থাকে। তারপরেও তো থাকে অনেক, মানে এশিয়ার ভাগে 10টা পাতা, হয়তো 10টা পাতার মধ্যে আমি খুঁজবো কি? আমি খুঁজবো আমার দেশের খবরটা প্রথম, আমি খুঁজতে চাইবো এই দেশের খবর পেলাম, তার মধ্যে আমি কোনটা পড়বো? তামিলনাড়ুর খবর সাধারণত পড়তে চাইবো, যদি খুব বিরাট কিছু না হয়। হেডিং দেখে আমি সেটা ঠিক করবো। তাহলে শিরোনাম, হেডিংটা হচ্ছে প্রথম কথা, যেটা খবর একটা পাঠককে মানে করবে, দেখাবে, পথ দেখাবে, যে খবরটা করবে তাকে ঠিক করে দেবে সে পড়বে কি পড়বে না। সেকেন্ড পার্টটা কি আছে? বাইলাইন, ডেডলাইন। বাইলাইন মানে যে খবরটা দিচ্ছে তার নাম হতে পারে, পদ হতে পারে, নাম হলে নাম, পদ হলে স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা, বিশেষ সংবাদদাতা, রাজনৈতিক সংবাদদাতা, অমুক অমুক এইরকম জেলা সংবাদদাতা, এরকম সব থাকে। আর তার সঙ্গে সে কোথা থেকে খবরটা পাঠাচ্ছে বা লিখছে, কলকাতা থেকে কলকাতা, দিল্লি থেকে দিল্লি, আর কবে লিখছে, 22শে জুন, 24শে জুন, 10 জুলাই, সেই এটা হচ্ছে ডেট লাইন, যেখানে ডেটটা থাকে আর জায়গার নাম থেকে ডেট লাইন, আর বাই লাইন হচ্ছে নামটা থাকে। আগে ওই বাই লাইন কেন? নামের ওপর নিচে দুটো লাইন দেওয়া থাকতো বলে, লাইন দিয়ে ভাগ করা থাকতো বলে সেটাকে বাই লাইন বলে পরিচিত হয়েছে। তারপর শিরোনাম হলো, হেডলাইন হলো, তারপর বাই লাইন, ডেট লাইন হলো। থার্ড ওয়ান কি, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর এ রিপোর্টার। কারণ অনেক ক্ষেত্রে রিপোর্টারকে শিরোনাম করতে হয় না, কোথাও কোথাও করতে হয়, কোথাও করতে হয় না। ইন্ট্রো বা লিড, ইন্ট্রোটা এসছে ইন্ট্রোডাকশন থেকে, লিড এসছে পরে। এবং অনেকে বলেন হার্ড নিউজের ক্ষেত্রে ইন্ট্রো কথাটা ঠিক মানানসই না, কিন্তু চলে আসছে এটা ইন্ট্রো, কারণ ইন্ট্রো মিনস ইন্ট্রোডাকশন। সেই ইন্ট্রোডাকশনটা হচ্ছে ফিচারে চলে। লিড, বরং লিড শব্দটা ব্যবহার করা ভালো, বিকজ ইট লিডস দ্য রিডার সে কতটা পড়বে কি পড়বে না। লিড, সেই লিড বা ইন্ট্রো, এই ইন্ট্রো বা লিড সেটা হচ্ছে পাঠককে পথ নির্দেশ দেয়, সে খবরটা পড়বে কি পড়বে না। এতে কি থাকে? মানুষের চিরাচরিত প্রশ্নগুলোর, প্রধান প্রশ্নগুলোর উত্তর থাকতে হবে। আমি প্রথমে বলেছি
যে চারটে জিনিস, ইজ ইট নিউ, ইজ ইট আনইউজুয়াল, ইট ইজ ইন্টারেস্টিং ফর দ্য পিপল, আর ইজ ইট সিগনিফিকেন্ট। আর এখানে হচ্ছে চিরাচরিত প্রশ্ন কি, যে কে কি কেন কবে কোথায়, কে হু কি হোয়াট কেন হোয়াই কবে হোয়েন কোথায় হোয়ার অ্যান্ড কিভাবে হাউ, 5 Ws and 1 H। এই 5টা W এবং একটা H এর উত্তর যদি কোনো ইন্ট্রো বা লিডে দেওয়া সম্ভব হয়, তাহলে সেটা সার্থক ইন্ট্রো বা লিড হবে, পাঠককে দারুণভাবে উপকৃত করা যাবে। কি ব্যাপার, যে প্রথম বললাম কে, হু এক ইঞ্জিনিয়ার, কি খুন করেছে, কেন, কে কি কেন সম্পত্তির লোভে, কবে বুধবার, কে কি কেন কোথায় বউবাজারে, কে কি কেন কবে কোথায় হলো, কিভাবে ইলেকট্রিক শক দিয়ে খুন করেছে, খুন করে বাবাকে খুন করেছে, কে এক ইঞ্জিনিয়ার, কি করেছে বাবাকে খুন করেছে, কবে করেছে বুধবার করেছে, কোথায় করেছে, কে কি কেন কবে কোথায় কেন করেছে সম্পত্তির লোভে, কোথায় করেছে ভবানীপুর গোবাজ যাও কেন, কিভাবে করেছে ইলেকট্রিক শক দিয়ে, অ্যান্ড হাউ, হাউ মানে ইলেকট্রিক শক, কে কি কেন কবে কোথায়। এই 5টা W এবং একটি H এর উত্তর যদি আমরা কোনো ইন্ট্রো বা লিডে দিতে পারি, তাহলে সেটা সার্থক ইন্ট্রো বা লিড হয়। কিন্তু সবসময় সেটা সম্ভব হয় না, কারণ ইন্ট্রোটা হচ্ছে মানুষের ধৈর্যের একটা বিরাট একটা মানে পরীক্ষা থাকে। সেখানে একটা 200 ওয়ার্ডের আমি ইন্ট্রো লিখতে পারি না, লিখতে পারি না। সেখানে একটা নির্দিষ্ট ওয়ার্ডের একটা সীমা থাকে, 40-50-এর মধ্যে থাকলেই যেন ভালো। সেক্ষেত্রে যত বেশি প্রশ্নের উত্তর দিতে পারো ততই ভালো। কখনো 3টে W এর উত্তর দিতে পারি, কখনো 4টে দিতে পারি, তবু আমাদের মনে রাখতে হবে যে যাতে ইন্ট্রো বা লিডটা পড়েই একটা পাঠক খবরটা নির্যাসটা বুঝতে পেরে যায়, আমি কি বলতে চাইছি, কি খবরটা পরিবেশন করতে চাইছি। তারপরে যে প্যারাগ্রাফ, যে তারপরে বললাম বডি অফ দ্য নিউজ, যে কি হয়েছে, মানে ডেসক্রিপশন দাও, ডেসক্রিপশন। একটা সময় একটা খবরকে একটা কপির মধ্যে অন্তত 3বার লিখতে হয়, একবার হেডিংয়ে লিখতে হয়, একবার ইন্ট্রোতে লিখতে হয়, একবার বর্ণনায় লিখতে হয়, ডেসক্রিপশনে লিখতে হয়, তার বেশিও কখনো লিখতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে প্রত্যেকবার লিখবো কিন্তু একটা নতুনত্ব যেন ভাষায় থাকে। একই ওখানে যা সেন্টেন্সটা লিখেছি প্রথম লাইনে, 3rd লাইনে, 4th লাইনে, 5th লাইনে আবার একই সেন্টেন্স লিখলাম, 10th লাইনে একই সেন্টেন্স লিখলাম। শব্দ ভান্ডার তৈরি করতে হবে নিজেকে, শব্দ ভান্ডার, যে আমি এই শব্দের বদলে এই শব্দ ব্যবহার করব, এই বাক্য বিন্যাসের বদলে ওই বাক্য বিন্যাস করব, প্রথম প্যারায় যেটা করেছি সেকেন্ড প্যারায় সেটা করবো না, তবে পাঠকের কাছে সেটা মনোগ্রাহী হবে, আকর্ষণীয় হবে। সেইটা আমাদের মাথায় রাখতে হবে। আর কি করতে হবে, যে খবরটাকে লেখার সময় কতগুলো পয়েন্ট মাথায় রাখতে হবে, যেটা ABC অফ জার্নালিজম বলি, ABC অফ নিউজ বলি আমরা। A ফর অ্যাকিউরেসি, B ফর বায়াসলেসনেস, C ফর ক্রেডিবিলিটি। আমি এমন ভাবে খবরটা লিখবো যেন তার সেটা অ্যাকিউরেট বলে মনে হয়, অ্যাকিউরেট হয় খবরটা। আমি খবর যা ঘটনা ঘটেছে, যা বলতে চাইছি ঠিক সেটাই আমি বলবো, অ্যাকিউরেট খবর দেব। বায়াসলেসনেস, পক্ষপাতহীন, যে আমি ধর্মীয় বিচারে, আমি রাজনৈতিক বিশ্বাসে, আমি প্রাদেশিক বিচারে, আমি ভাষাগত বিচারে, আমি নানান রকম হতে পারি, কিন্তু আমি যখন খবর লিখবো আমার পাঠকের জন্য, আমি আমার সেই সমস্ত পরিচয় মুছে রেখে, অন্যদিকে সরিয়ে রেখে, আমি পক্ষপাতহীন ভাবে, আমি একটা নৈবিত্তিক একটা নিষ্ক্রিয় দৃষ্টিতে খবরটা আমি লিখবো। আমার সেটা পক্ষপাতিত্ব থাকবে না, এই ইট ইজ বায়াসলেসনেস। And third one is credibility, C of journalism, C of news, বিশ্বাসযোগ্যতা। আমি যা খুশি লিখতে পারি না, মানুষের কাছে বিশ্বাস হবে। আমি লিখে দিলাম যে অমুক এলাকায় আকাশ থেকে দুম করে একটা প্রমাণ সাইজের গরু পড়েই দুম করে পড়ে লাফিয়ে জঙ্গলে চলে গেল, এটাকে বিশ্বাসযোগ্য? আকাশ থেকে কোনো গরু পড়তে পারে কি? হ্যাঁ, পড়তে পারে, যদি দেখা যায় বা শোনা যায় যে একটু আগে ওখান থেকে একটা প্লেন গেল বা হেলিকপ্টার গেল। অনেক সময় হয় হেলিকপ্টার থেকে গরু পড়ে গেল, সেই গরুটা অত উঁচু থেকে পড়ে লাফিয়ে জঙ্গলে চলে গেল ছুটে, এটা তো বিশ্বাসযোগ্য না।
গরু পড়ে গেল, মরে গেল, সে ঠিক আছে। তো একটা উপর থেকে আকাশ থেকে দুম করে একটা গরু লাফিয়ে পড়লো, তারপর ছুটে জঙ্গলে চলে গেল, এটা বিশ্বাসযোগ্য না। নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি যেটা লিখছি সেটা তার মধ্যে বিশ্বাসযোগ্যতা আছে কিনা, এই ক্রেডিবিলিটি রক্ষা করতে হবে। আর কি, এই লেখার ক্ষেত্রে আমাদের তিনটে অন্তত কথা মনে রাখতে হবে, যে দ্যাট ইজ যে আমি প্রচুর ভাষা জানতে পারি, প্রচুর ভাষা আমি জানতে পারি, প্রচুর শব্দ ভান্ডার, কঠিন কঠিন শব্দ আমার ভান্ডারে থাকতে পারে, কিন্তু আমি লিখবো ফর দ্য কমন পিপল, বিশেষ করে যে দেশীয় ভাষা বাংলা হিন্দি যেসব ভাষাগুলো আমরা ব্যবহার করি সেই ভাষাগুলোর ক্ষেত্রে মনে রাখতে হবে একেবারে সাধারণ মানুষ, আমরা খুব চলতি কথায় বলতাম আলু, বাংলা কাগজ আলু পটলওয়ালা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় উপাচার্য পর্যন্ত পড়েন। তা আমি প্রচুর কঠিন শব্দ জানলেও আমি সহজ ভাষায় আমাকে লিখতে হবে, তবে নইলে উপাচার্যরাই পড়বেন কাগজটা, উপাচার্যের সংখ্যা কিন্তু কম, 10টা 15টা উপাচার্য, কাগজ বিক্রি হবে না। আমাকে কাগজটাকে গ্রহণযোগ্য করে তুলতে হবে, একেবারে যে লোকটি রাস্তায় বসে আলু পটল বেচছে ক্লাস 4-5 পর্যন্ত বিদ্যে, তার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যার দেশি বিদেশি অনেক ডিগ্রি রয়েছে, তিনি পর্যন্ত সর্বস্তরের মানুষ যাতে আমার লেখা খবর বুঝতে পারেন, আগ্রহী হন পড়তে, সেটা একটা বড় সাধনা। আমি যখন কোনো স্পেশালাইজড কোনো রকম ম্যাগাজিনের জন্য লিখবো, বিজ্ঞানের কোনো ম্যাগাজিনের জন্য লিখবো, যার নির্দিষ্ট কিন্তু কিছু মাত্র লোক আছে যারা পড়ে, সেখানে আমি আমার জ্ঞানের আমি বহর দেখাতে পারি। কিন্তু যখন আমি সাধারণ মানুষের জন্য লিখবো, যখন আই এম এ মাস কমিউনিকেটার, সাধারণ মানুষকে আমি জানাতে চাই, তখন কিন্তু আমাকে মনে রাখতে হবে আমাকে সরল বাক্যে সহজ কথায় লিখতে হবে। এই জন্য তিনটে কথা মনে রাখতে হয়, যে নাম্বার 1, সিম্পল ওয়ার্ডস, তিনটে এস মাথায় রাখতে হবে, সিম্পল ওয়ার্ডস। আর কি, যে শর্ট সেন্টেন্স, শর্ট সেন্টেন্স। আর কি, শর্ট প্যারাগ্রাফ, 3 S's, সিম্পল ওয়ার্ডস, শর্ট সেন্টেন্সেস অ্যান্ড শর্ট প্যারাগ্রাফস। কারণ এক একটা প্যারার পরে পরে আমরা যাই কেন, প্যারাগ্রাফ পড়ি কেন, আমরা চোখকে বিশ্রাম দেওয়ার জন্য, আরো প্রাসঙ্গিক রাখার জন্য, বিষয়টা আগ্রহ রাখার জন্য। টানা একটা যদি 40 লাইনের খবর লেখা হয়, কোনো আমাদের পড়তে কষ্ট হয়, সেই জন্য আমরা 4 লাইন 5 লাইন 6 লাইন করে ভেঙে ভেঙে প্যারাগ্রাফ করি আমরা। তাহলে সিম্পল ওয়ার্ডস, সহজ শব্দ যেটা মানুষ বুঝতে পারবে, শর্ট সেন্টেন্সে বড় বড় লম্বা লম্বা সেন্টেন্স, 5 লাইন সেন্টেন্স, এই সমস্ত এতে লিখলে লোকে লম্বা লম্বা 5 লাইনের সেন্টেন্স পড়তে যাবে না। আর বড় 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 লম্বা লম্বা যদি আমরা প্যারা করি, লোকে পড়বে না। এই তিনটে হলো। আর তিনটে কি, এই তিনটে হলে কি হবে, আমরা কি ফল পাবি, কি 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 ফল পেতে পারি আমরা, এগুলো হবে আমার যে কপি, সে কপি হবে ইজি টু রিড, তিনটে ই এখানে আছে, ইজি টু রিড, ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইজি টু রিমেম্বার, তিনটেই 3 E's। যে ইজি টু রিড, সহজে পড়া যাবে, খুব যুক্তাক্ষর ব্যবহার করলো এমন না কিন্তু, হ্যাঁ বোম্বাস্টিং ওয়ার্ড ফর দিলাম একবার মাথার উপর দিয়ে চলে গেল এমন না কিন্তু, ইজি টু রিড, সহজে পড়তে পারবেন শব্দ। ইজি টু আন্ডারস্ট্যান্ড, পড়লেই হবে না, বুঝতে হবে, এমন শব্দ লোকে বুঝতে পারবে। অ্যান্ড ইজি টু রিমেম্বার, যে সে মনে রাখতে পারবে। এই 3 E's and 3 S's are the key points of a journalist, of a reporter for writing his or her copy. এইগুলো যদি মাথায় রাখতে পারি আমরা, তাহলে আমাদের বোধহয়, আমি জানি না আমার এই সময় কতটা আছে, কি আছে, অংশমিত্রা আমার কি সময় আছে আরো? হ্যালো, হ্যাঁ স্যার, আর একটু বলুন না, 5 মিনিট আমি দেবাশিস। ঠিক আছে ঠিক আছে, আরে বলতে বলতে অসুবিধা কি আছে, তোমরা সময় দিলে ঠিক আছে। এই যে বিষয়গুলো আছে, এইগুলোর সঙ্গে সঙ্গে আমাদের জানতে হবে, হ্যাঁ বলো, আমাদের আরো জানতে হবে যে এই যে বললাম, যেটা বললাম যে ইন্ট্রো, লিড ইত্যাদিতে বলছিলাম, এই লেখার সময় নানান পদ্ধতি, আমরা খবর লেখা পদ্ধতি ব্যবহার করি আমরা। সব থেকে যেটা চালু পদ্ধতি, সিস্টেম, মডেল, সেটা হচ্ছে, অনেকগুলো আছে, সবচেয়ে চালু হচ্ছে ইনভার্টেড পিরামিড সিস্টেম। পিরামিড কেমন? পিরামিড সিস্টেমে খবর লেখা হয়, খুব কম লেখা হয়। পিরামিড কেমন? পিরামিডের সব থেকে সরু অংশটা মাথার দিকে থাকে,
সবচেয়ে চওড়া অংশটা নিচের দিকে থাকে, যে সবচেয়ে সরু তীক্ষ্ণ অংশটা ওপর দিকে থাকে। একটা যদি এমন ঘটনা ঘটে, একটা পয়েন্টেই খবর, খবর একটা পয়েন্ট, সেই পয়েন্টটা মাথায় দিয়ে ইন্ট্রো করে তারপরে খবরটাকে আস্তে 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 ছড়ালাম, দ্যাট ইজ পিরামিড সিস্টেম। কিন্তু সবচেয়ে জনপ্রিয় করি হার্ড নিউজের ক্ষেত্রে কি ইনভার্টেড পিরামিড, মানে উল্টানো পিরামিড। পিরামিড উল্টানো মানে কি, চওড়া দিকটা উপরে আর সবচেয়ে সরু অংশটা নিচে, একটা উল্টানো পিরামিড। এখানে কি হচ্ছে, ওপর দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো থাকবে, যত নিচে নামবো, যেমন পিরামিডটা সরু হয়ে আসছে আকারটা, তেমনি আমার ইম্পর্টেন্সও কিন্তু কমছে। এটা কেন আমরা করি? এটা দুটো কারণে করি। একটা পাঠকের সুবিধা, অন্যদিকে যারা কাগজ তৈরি করি তাদের সুবিধা। পাঠকের সুবিধা কি, পাঠক ওপর দিকেই মোটামুটি খবরটা পেয়ে গেল, কারণ পাঠকের সময় অনেক কম আজকাল, এই ব্যস্ততার জীবন, মানুষকে তার 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 শুধুমাত্র অন্ন সংস্থানের জন্য, বস্ত্রের ব্যবস্থা করার জন্য এত ছুটতে হয়, এত ছুটতে হয়, আজকাল সে অলস দিন আর নেই, বসে থাকার দিন আর নেই। যারা অবসরপ্রাপ্ত লোক তাদের থাকতে পারে, কিন্তু যারা 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 কর্মক্ষম, যারা খেটে খান, যারা, তাদের সময় অনেক কম, এবং সময় যাদের কিছু থাকে তাদের অনেকে ধৈর্য কম। এই দুটোকে মাথায় রেখে যদি আমরা উপরের দিকেই যদি আমরা মূল খবরগুলো দিয়ে দিতে পারি, তাহলে কম সময়ে পাঠক সে খবরটি কি আছে জেনে যেতে পারবেন। এবার তার যদি ইচ্ছে করে তিনি তারা ক্রমশ নিচের দিকে নামবেন, যেখানে ক্রমশ গুরুত্ব কমের অংশগুলো আছে। আর আমরা যারা খবর বানাই, যারা কাগজ বানাই, যারা তৈরি করি, প্রোডাকশনের সঙ্গে যুক্ত, তাদের সুবিধে কি, যে ধরো একটা দিন আমরা 8টা খবর ঠিক করলাম, যে 8টা খবরকে আমরা প্রথম পাতায় দেবো কাগজের। কিন্তু দেখা গেল প্রথম পাতায় বিজ্ঞাপন বাদ দিয়ে, বিজ্ঞাপন ছাড়া সংবাদ চলে না, সেটা অন্য বিষয় একটা, বিজ্ঞাপন বাদ দিয়ে আমার 7টি খবরের জায়গা আছে। এতে টেনে টুনে 7টি খবর আটানো যেতে পারে, 8টি খবর কিছুতেই যাবে না। অথচ আমার মতে সেদিন আমার কাগজের পাঠকের জন্য 8টি খবর ইম্পর্টেন্ট। তাহলে কি করব তখন? আমি খবর ছাঁটতে হবে। তাহলে তখন আমরা ওই 7টা থেকে নিচের দিক থেকে খবর ছাঁটতে শুরু করলাম, যাতে খবরের খুব অঙ্গহানি খুব একটা হলো না, কিন্তু আমি 8ম খবরটা ঢুকে দিতে পারলাম। অথবা গভীর রাতে কোনো ঘটনা ঘটলো, তখন নতুন একটা খবর এসে গেছে, যে খবরটাকে আমাকে ধরাতেই হবে, অথচ মেশিন চলছে, সময় ছাপতে হবে কাগজটা, সেই কম সময়ের মধ্যে ওই খবরটাকে আটানোর জন্য কয়েকটা খবরের নিচের থেকে যেগুলো লেস ইম্পর্টেন্ট পয়েন্ট, সেগুলোকে চটচট কেটে দিয়ে আর একটা খবর ঢুকে দিলাম। এই দুটো দিকের কারণে ইনভার্টেড পিরামিড সিস্টেমটা সবচেয়ে জনপ্রিয়। এরপর আরো সিস্টেম আছে রেক্ট্যাঙ্গুলার সিস্টেম, যে রেক্ট্যাঙ্গুলার, সেখানে যখন অনেকগুলো খবর, মোটামুটি একই রকম পয়েন্ট অনেকগুলো এসে গেছে, যেগুলোকে আমরা একটাকে খুব করতে পারছি না, একটা বা দুটো বা তিনটেকে, 6টা খবর 6টা পয়েন্টই ভালো লাগছে দেওয়ার মতো মনে করছি, সেখানে সেটা খুব একটা চলে না, সেটা অনেকগুলো একটা একটা রেক্ট্যাঙ্গুলার শেপের সেটা খবরের বডি তৈরি করা হয়। তবে ইনভার্টেড পিরামিডটাই সবচেয়ে আমাদের চালু, সবচেয়ে বেশি জনপ্রিয় এখন। এইগুলো সব যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে খবর সংগ্রহের দিক বললাম, খবর লেখার দিক বললাম। খবর সংগ্রহটা সবচেয়ে বড়, একজন রিপোর্টারের কাছে সবচেয়ে বড় কাজ। খবর সংগ্রহ করার পরে আরো গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, যে খবর সংগ্রহ করলাম সেটাকে ঠিক মতো করে পরিবেশন করা। সেই পরিবেশন করার ক্ষমতার জন্য ভাষার উপর দখল থাকতে হবে, এবং চারপাশটা সম্পর্ক অবহিত থাকতে হবে, মানুষের চাহিদা সম্পর্কে অবহিত থাকতে হবে, মানুষ কি চাইছে এবং আমার কাগজ কি চাইছে, আমার সংবাদ মাধ্যম কি চাইছে, আমার টিভি কি চাইছে, সেই সবগুলোকে মাথায় রেখে আমাকে খবরটা লিখতে হবে। তৎপরতার সঙ্গে যুদ্ধকালীন ব্যস্ততা, এই জন্য ডেড লাইন বলে একটা কথা আছে আমার, ডেড লাইন, এগুলো সব কাজ করতে করতে জানবে, এগুলো সব ডেড লাইন। যে আমি কি অনন্তকাল ধরে খবরের সাপ্লাই দিয়ে চলবো, নিতে পারবো না। কাগজটা শুধু খবরের কাগজে খবরটা এলেই হয় না, খবরটা কাগজটা তৈরি করতে হয়, ছাপতে হয়, হকারের কাছে পৌঁছতে হয়, নানান রকম পদ্ধতি থাকে। সেই জন্য একটা প্রত্যেকটা দিনেরই একটা করে এক খবরের জন্য একটা নির্দিষ্ট শেষ সময় বেঁধে দেওয়া থাকে। ইট ইজ দ্য ডেড লাইন। এরপরে আর খবর নেওয়া হবে না। শুধুমাত্র কোনো এমার্জেন্সি ঘটনা ঘটে গেল, কোনো আনইউজুয়াল ঘটনা, এমন কিছু ঘটে গেল যে কোন একটা বড় নেতার মৃত্যু হয়ে গেল, সেই মৃত্যু হয়ে গেল, যে রাজীব গান্ধীর হঠাৎ করে যে মৃত্যু খুন হয়ে গেলেন, যে তখন সেদিন সন্ধ্যাবেলা
ইন্ডিয়া টুডে বেরোনোর কথা একটু পরেই, ওরা স্টপ করে দিয়েছিল। সে রাজীব গান্ধী অ্যাসাসিনেটেড এই খবরটা দিয়ে তারা বের করেছিল খবরটা। কলকাতায় আমার মনে আছে, আমার সেদিন আমার নাইট ডিউটি ছিল, রাত 12টা 11:30টার সময় কাগজ প্রায় তৈরি হয়ে গেছে, হঠাৎ একটা বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেল। বউবাজারে বিস্ফোরণ হয়েছিল 1993 16 মার্চ। সেই বিস্ফোরণের পরে প্রচুর লোকের মৃত্যু হয়েছিল। আমরা তখন এই সিস্টেম, আমাদের মোবাইল ফোন তখন আসছেনি, বাজারে মোবাইল ফোন ছিল না, ওই গাড়ি করে করে ছুটে ছুটে গিয়ে গিয়ে বারবার গিয়ে আর কতজন মারা গেল, আর কি পাওয়া গেল, এনে এনে খবরগুলো বারবার লিখে দিচ্ছিলাম, বা কোথাও থেকে ফোন করে দিচ্ছিলাম। সেই বারে বারে প্লেট চেঞ্জ হচ্ছিল, চেঞ্জ হতে হতে একবারে সর্বশেষ সময় সকাল 6টাও বোধহয় লাস্ট চেঞ্জ হয়েছিল। তার ফলে মানুষ সর্বশেষ খবরটা পেয়েছিল, আমরা 6টা পর্যন্ত পেয়েছিল। এই সময়গুলো বাদ দিলে, এই বিশেষ বিশেষ ঘটনা বাদ দিলে, বাকি কিন্তু ডেড লাইন মেনে চলতে হয়। ডেড লাইন, ইট ইজ নট ডেড, নট ডেড, ডেড, ডিইএডি, ডেড। এই সবগুলো মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। আর এই একটা অদ্ভুত জায়গা যেখানে প্রতিদিন নতুন নতুন শিখতে হয়। ভাই আজকে বলে দিলাম এটাই শেষ কথা এমনটা কিন্তু কালকে আবার বলে দিতে পারে। আরো উন্নতির দিকে আমরা যাচ্ছি, বিজ্ঞান যেন থমকে থাকে না, একের পর প্রত্যেকদিন নতুন নতুন আবিষ্কার, আমাদেরও আবিষ্কার মানুষকে জানানোর জন্য। যেমন এককালে শুধুমাত্র প্রিন্টেড জার্নালই, প্রিন্টেড নিউজ পেপারই বলা হতো, প্রেসকেই একমাত্র সংবাদ মাধ্যম বলা হতো। তারপরে এলো অডিও, মানে আমাদের রেডিও এলো, রেডিওর পরে এলো অডিও ভিজুয়াল টেলিভিশন, এখন এসে গেছে সোশ্যাল মিডিয়া। এখন আন্ডার দ্য আমব্রেলা অফ জার্নালিজম একটা বিরাট জিনিস হয়ে গেছে। এখন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু নতুন নতুন ঘটনা ঘটছে, নতুন নতুন উন্নয়ন ঘটছে, সেগুলোকে আমরা এক করতে হবে, সেগুলোকে আমরা আমাদের মধ্যে আত্মস্থ করতে হবে, তার সঙ্গে আমাদের নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে, আপডেট করতে হবে, তবেই ঠিক মতো সাংবাদিক হতে পারবো। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে তো? তাহলে স্যার একটু, হ্যাঁ, ওভার টু সন্দীপ। হ্যালো, হ্যাঁ। হ্যালো, শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ মোশাররফ হোসেন স্যার, আপনার অমূল্য সময় আপনি নষ্ট করে আমাদের কাছে আজকে এসেছিলেন। আমাদের স্টুডেন্টরা আপনার কাছ থেকে আপনার এই আজকের যে উপস্থাপনা, সংবাদ সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি বিষয় সম্পর্কে জেনে, একজন সাংবাদিকের কাছ থেকে তারা তার কথা, আর প্র্যাকটিক্যাল কাজ করা যে কথা, সেগুলো তারা শুনে তারা নিজেদের আরো সমৃদ্ধ করতে পারবে, এবং আগামী দিনে তাদের সাংবাদিকতায় পড়তে এসে তার কাজকর্ম কিরকম হবে সেটা তারা ভালো মতোই বুঝতে পারছে, এবং তারা আরো উৎসাহিত বোধ করবে এতে। আমি আশা করব, আমি জানি এমনি তারা খুব উৎসাহী, এবং ভবিষ্যতে কাজ করার ক্ষেত্রে আপনার যে আজকের যে বক্তব্য, আপনার যে আজকের উপস্থাপনা, সেটা ওদের আরো উৎসাহী করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ জানাচ্ছি আমার ডিপার্টমেন্টের সকল সহকর্মী এবং আমাদের সব ফ্যাকাল্টি মেম্বারদের এবং ছাত্রছাত্রীদের, যারা এই অনুষ্ঠানটা সুন্দরভাবে আমরা যাতে করতে পেরেছি সকলের সহযোগিতা, তাই সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবার তোমাদের কে বলবে বলো একটু, স্টুডেন্টদের মধ্যে? সন্দীপ। Thank you so much, sir, for this amazing webinar. We have learned a lot from you that will help us in our future to work with efficiency. Thank you so much. And thanks to everyone for participating in this amazing webinar. Thank you. থ্যাংকস টু অল। ঠিক আছে, কি বলছিলি? জলটা নিচ্ছে না বারবার। হ্যাঁ, তোমাদের ইন্টারঅ্যাকশন সেশনটা শুরু করো। ওইটা কি হবে? হ্যালো, ইন্টারঅ্যাকটিভ কি হবে? মানে বেরিয়ে যাচ্ছে একটা শেষ করো। না না, তোমরা বেরিয়ে যেও না। হ্যালো, ইন্টারঅ্যাকশন হ্যাঁ, মোশাররফ যদি কেউ কোনো প্রশ্ন করে একটু, মোশাররফ প্রশ্ন আছেন? যদি কেউ করতে পারে। মোশাররফ আছেন? না স্যার, মনে হয় বেরিয়ে গেছেন। ওটাই তো আমি বলছিলাম যে ওটা করে তারপর ধন্যবাদ। স্যার আপনি একটুখানি ফোন ধরুন ওনাকে, ফোনে ওনাকে একটু। এই রে, দাঁড়া। তোমরা তো ইন্টারঅ্যাকশন সেকশনটা লেখোনি কিছু। হ্যাঁ, মানে দেখুন, আমি জানলাম যে তারপরে বুঝি চ্যাটে- তুমি ধন্যবাদটা দেবে, তুমি আগে বলে দিয়েছো। চ্যাটে লিখেছে। চ্যাটে লিখেছো, চ্যাটটা ফোন করুন না তো আমি না স্যার, আমাদের দিকে প্রশ্ন রয়েছে স্যার, আমাদের কিছু প্রশ্ন আছে, আমার নিজস্ব ব্যক্তিগত 2-3টে প্রশ্ন রয়েছে, একটা দেখছি। করবো 2-3টের মধ্যে আমি দেখছি। একটা করেছি।
আপনি যে নাম্বারটি ডায়াল করেছেন এই মুহূর্তে ব্যস্ত আছে। আমি কোথায় নাম্বার ডায়াল? দাঁড়াও আমি দেখছি, স্যারের ফোনটা ব্যস্ত আছে, আমি নিচ্ছি স্যার। আচ্ছা স্যার বলছি এখানে অয়ন মন্ডল সেন্ড টু, একটু জোরে বলবে? ও প্রশ্ন রেখেছে, হ্যাঁ আমি জোরে বলছি, অয়ন মন্ডল সেম টু ও প্রশ্ন রেখেছে হাউ টু ইনক্রিজ দ্য স্টকস অফ ওয়ার্ড, মানে স্টক অফ ওয়ার্ড কিভাবে বাড়ানো যায়। হ্যাঁ, এর উত্তর হচ্ছে পড়াশোনা প্রচুর পড়তে হবে। আমরা না পড়লে তো শব্দ বুঝতে পারবো, নতুন নতুন শব্দ আমরা পাবো, নতুন নতুন বই পড়তে হবে, একাধিক একের পর এক লেখকের লেখা বই পড়তে হবে। বা মাথায় রাখতে হবে কিন্তু যে একজন সফল সাংবাদিকের কাছে সাহিত্য পাঠ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহিত্যে আমরা নতুন নতুন শব্দ পাই, নতুন নতুন ব্যঞ্জনা পাই। প্রচুর পড়তে হবে ভাই, প্রচুর পড়তে হবে। যা যা পাই, যা চোখের সামনে যা পাওয়া যায় পড়তে হয়, পড়লেই নানান ধরনের শব্দ আমরা পাবো। সেই স্টক অফ ওয়ার্ডস বাড়ানোর জন্য এটা যে কোনো ভাষাতেই হোক না কেন বই পড়তে, লিটারেচার পড়তে হবে। লিটারেচার না পড়লে হবে। হ্যাঁ, ঠিক আছে। আর কি প্রশ্ন? হ্যাঁ অমিত, তোমার কি প্রশ্ন আছে বলো। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? স্যার আমার শুনছি। প্রশ্ন এটা স্যার, স্যার আপনি যখন স্যার 1999 সালে স্যার কার্গিল গেছিলেন, আমরা জানি স্যার কার্গিলের বিভিন্ন সেক্টরে যুদ্ধ চলছিল, বিভিন্ন সেক্টর বিভিন্ন পাশে। স্যার আমাদের বডি স্যার যখন স্যার আমরা একটা স্থান থেকে অন্য স্থানে যাই, যখন আমরা সমতল থেকে আমরা কলকাতা থেকে যখন আমরা প্রায় 6000 মিটার উপরে যাচ্ছি স্যার, তখন স্যার ওই অবস্থানে স্যার আমাদের শরীরটা কতটা সাথ দেয় আমাদের সঙ্গে কাজ করার জন্য, আর এমন একটা গুরুত্বপূর্ণ কাজ সাংবাদিকতা। তো ওই অবস্থাতে স্যার এত গুরুত্বপূর্ণ কাজ যেখানটাতে বডি একটু অন্যরকম বিহেভ করে, তো এইটাকে স্যার আপনি কি করে মানিয়েছিলেন বা কি করে মানাতে হবে এই জিনিসটা? আমার নাক থেকে রক্ত পড়ছিল তখন ওখানে যখন পৌঁছলাম। কারণ তখন রাত্রিবেলা আমি কার্গিলে ছিলাম। কার্গিলে রাত্রিরে ভোর রাতে টেম্পারেচার নেমে যাচ্ছিল -17। সেই কত ঠান্ডা আমার পক্ষে ঠিক সহ্য হচ্ছিল না, নাক থেকে ব্লিডিং হচ্ছিল। কিন্তু সেটা তো সেকেন্ডারি হয়ে গেল আমার কাছে। একজন রিপোর্টার তার যে মানসিক জোরটাই আসল। প্রসঙ্গটা যখন তুললে বলি, আমি কার্গিল গেছিলাম মাত্র 1 ঘন্টার নোটিশে, এবং কি হচ্ছে না জেনে। সেই কারণেই কলকাতার প্রথম সাংবাদিক আমি, যে কার্গিলের যুদ্ধক্ষেত্রে পেরেছিলাম। কলকাতায় খবর এলো যে কাশ্মীরের ওখানে কোনো একটা গোলমাল হচ্ছে। আমার সেদিন ছুটির দিন ছিল। আমাকে অফিস থেকে ফোন করে বলা হলো যে এডিটর স্যার, তখন আমার এডিটর বরুণ সেনগুপ্ত, একটু তোমাকে অফিসে আসতে বলছেন। আমি গেলাম। উনি আমায় বললেন যে মোশাররফ, একটা কাশ্মীরের দিকে বাবা একটা কি একটা গোলমাল হচ্ছে, তুমি কি চলে যাবে? হ্যাঁ যাবো। না বলার তো কোনো প্রশ্ন অন্তকে আমি মনে করি না রিপোর্টারের দিক থেকে না বলে কিছু হতে পারে। যাবো। আমি ভাবলাম বোধ হয় 2-3 দিনের পরে বলবেন। বলে তাহলে এক কাজ করো, আমি যা দেখলাম এই বিকেলের দিকে দেখি তো হাওয়াই জাহাজ কি আছে দেখা, তো উনি উড়োজাহাজ বলতেন না, এরোপ্লেন বলতেন না, এইরকম হাওয়াই জাহাজ বলতেন। হাওয়াই জাহাজ কি আছে দেখো তো, আজকেই চলে যাও। তা আমি তো ফোন করে বাড়িতে বললাম যে আমার ব্যাগটা একটু গোছানো থাকতোই এমনি, তবু একটু গুছিয়ে দাও, একটু বোধহয় বেশি দিনের জন্য যেতে হবে। এলাম, গাড়ি করে এলাম, বাড়িতে এলাম, ব্যাগটা নিলাম, গেলাম হচ্ছে এয়ারপোর্টে গেলাম। ঘন্টা খানেকের মধ্যে প্লেন পাওয়া গেল, একটা ফ্লাইট পেলাম, দিল্লি গেলাম। এবং এই যে পৌঁছে এবং দিল্লিতে গিয়ে আমি জানতে পারলাম, বুঝতে পারলাম ঠিক কি হয়েছে। দিল্লির আমার যিনি তখন ওখানে ছিলেন সহকর্মী জয়ন্ত ঘোষাল, ও বললো হ্যাঁ একটা গোলমাল হয়েছে, আমাকে বলা হয়েছে তোমার জন্য কাল সকালে একটা দিল্লি শ্রীনগর টিকিট কেটে দেওয়া হবে। এইটুকু বলতে পারি আমার জন্য। এই যে তারপরে আমি ওই পরের দিন গেলাম ওখানে গেলে শ্রীনগর পৌঁছে যাওয়ার পর শ্রীনগরে গিয়ে খানিকটা আন্দাজ করতে পারলাম যে একটা আমাদের সীমান্তে গোলমাল যুদ্ধ হচ্ছে। সীমান্তটা আমাদের ওই একটা অংশ আমাদের হাতের বাইরে বলা যেতে পারে, সেই মুহূর্তে কন্ট্রোলের বাইরে।
সেই জায়গাতে দাঁড়িয়ে আমাকে ওরা বলল যে বিএসএফ ওটা কন্ট্রোল করে, বিএসএফ এর যে অফিসে গেলাম, বাদামীবাগ ক্যান্টনমেন্ট, ওখানে যিনি দেখতেন এই অংশটা দেখতেন, একজন সাউথ ইন্ডিয়ান, উনি পরে কমার্স পরে ওখানে জঙ্গিরা ব্লাস্ট করে উনি মারা যান। ওনার অফিসে ওনাকে খুন করা হয়েছিল ব্লাস্ট গুলোকে। ওনার নাম ছিল সাউথ ইন্ডিয়ান ভদ্রলোক, যা উনি আমাকে বললেন যে এরকম আমি তো আপনাকে অ্যালাউ করতে পারি না, কারণ আপনার চেহারা যা, শারীরিক কাঠামো যা, হ্যাঁ কি হ্যাঁ, তা এইসব করে তা যা হোক সেখানে গিয়ে এই মানসিক জোরের কারণেই ফলেই যেতে পেরেছিলাম। এবং যে কোনো রিপোর্টারকে ভাই মানসিক জোরটা অবশ্যই রাখতে হবে এবং শারীরিক সক্ষমতা, সেই জন্য সুস্থ থাকতে হবে, সুস্থ থাকতে হবে। এইটা না হলে হবে না। সবসময় যে আমরা সুস্থ থাকবো এমন না, চেষ্টা করতে হবে সবসময় এমন ভাবে আমাদের নিজেদের চলা যাতে সুস্থ থাকি। কার্গিলে আমি ছিলাম বেশ কিছুদিন, অনেকদিনই ছিলাম কার্গিলে। সেখানে আমাদের খাবার ছিল না, প্রায় না খেয়ে কয়েকটা দিন ওই কিভাবে কাটিয়েছিলাম সে বললে অনেক ডিটেল বলতে হয়, দরকার নেই সেটা বলার, কিন্তু কাজটা করেছিলাম। এই ভাই এই মানসিক জোরটা রিপোর্টারকে রাখতে, তাহলে কেমন? পরিষ্কার নেক্সট কার প্রশ্ন? হ্যাঁ স্যার, সেম 6 থেকে পৌলমী হালদার, ও বলছে যে বর্তমান দিনে নিউট্রাল নিউজ কি করে করা পসিবল? হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে যে এই প্রশ্নের উত্তরে বলি, সাংবাদিকতা একসময় ছিল আমাদের দেশে বা পৃথিবীর জায়গায় মিশন। মানে মিশন মানে কি, আমার নিজের কথা ভাববো না, লাভের কথা ভাববো না, আমি অন্যের ভালোর জন্য করবো, দ্যাট ওয়াজ এ মিশন। সেই মিশনের কারণেই, মিশনের কথা ভেবেই জেমস আগস্টাস, মানে ভিকি থেকে শুরু করে গঙ্গা কিশোর ভট্টাচার্য থেকে শুরু করে আমাদের এখানকার অনেকে, হরিশ মুখার্জি, তারা সাংবাদিকতা করতেন তাদের নিজেদের স্বার্থের কথা না ভেবে। সাংবাদিকতাটা মিশন ব্রত। আজকে সাংবাদিকতা কিন্তু ঠিক আর মিশন না, ইট ইজ না প্রফেশন। প্রফেশন হয়েছে কেন? স্বাধীনতার পরে, স্বাধীনতার আগে সাংবাদিকতা হতো কেন? দেশ সেবার জন্য, মূলত আমাদের দেশে দেশ সেবার জন্য, অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য, মানুষের প্রতি সুবিচার এনে দেওয়ার জন্য। স্বাধীনতার পর আমাদের ব্যাপারটা পুরো একটা লাভজনক শিল্প প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেল। এখানে বড় বড় পুঁজিপতিরা পয়সা ঢাললেন এবং তারা সাংবাদিকদের জীবন যে অনিশ্চয়তায় পূর্ণ ছিল, তাদের যে অভাব দারিদ্র মৃত্যুসঙ্গী ছিল, সেটা তারা বদলে দেবেন। এখন সাংবাদিকতা একটা আর 5টা প্রফেশনের মতো অনেকটা হয়ে গেছে, যেখানে মাসের শেষে মোটা টাকা, অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, মোটা টাকা পাই যায়, বেতন পায়, গাড়ি পায়, অন্য কিছু পায়। কিন্তু সেই কারণেই কোথাও এই যে টাকাটা কোথেকে আসছে, টাকাটা আসছে একটি লাভজনক শিল্পে পরিণত হওয়ার ফলেই। এই লাভজনক শিল্প হওয়ার জন্য কিন্তু কোথাও কম্প্রোমাইজ করতে হয়। সেই কম্প্রোমাইজ করতে হয়, এই কম্প্রোমাইজটাই আমাদের হাউস পলিসি বলে একটা বেশ গাল ভরা শব্দ এখন হয়েছে। পলিসি, আমাদের পলিসি অনুসারে, সেই পলিসিটা এমন জিনিস আবার, সেটা আমরা যদি আস্তে আস্তে পেঁয়াজের খোসা ছাড়াতে যাই, এই পলিসিটা আবার কি, আমি একটা ঘটনাকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখবো। একটা গ্লাসে অর্ধেকটা জল আছে, অর্ধেকটা ভর্তি বলতে পারি, অর্ধেকটা খালিও বলতে পারি। এবার রিপোর্টারকে তার জাজ যে সে কোনটা করবে। সে যদি তার পলিসি তার হাউস পলিসি না মেনে চলতে পারে, সব ক্ষেত্রে না হলে অনেক ক্ষেত্রে তার পক্ষে অসুবিধাজনক হবে, বাট হি অর সি যদি কনভিন্স করতে পারে তার অথরিটিকে যে এটা ফর পাবলিক ইন্টারেস্ট, ফর পাবলিক সেক, অনেক ক্ষেত্রেই কিন্তু সেটা ঠিক সফল হয়ে যায়। সেটা সময় সময় বলবে, সেটা কোনো কিছু একেবারে দানি টেনে বলে দেওয়া সম্ভব না যে নিউট্রাল বলতে কি, নিউট্রালের সংজ্ঞাও আছে, একটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাগুলোকে ভেবে বলতে হবে। আমি যেটা বললাম বায়াসলেসনেস, এই বায়াসলেসনেসটা আজকে একটু অন্যভাবে এসে গেছে ইন্টারপ্রিটেটিভ জার্নালিজম, ইন্টারপ্রিটেশন। আমরা যেটা বলি অবজেক্টিভ জার্নালিজম, একটা যে যা ঘটেছে তাই বলো, তোমার কোনো বক্তব্য থাকবে না, ঠিক ঘটেছে যা তাই বলো। আর একটা সেটা 60-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম হলো, ইন্টারপ্রিটেশন ইন জার্নালিজম ব্যাপারটা চলে এলো, যে তুমি শুধু ঘটনা বললেই হবে না,
ঘটনাটাতে তোমার লাভ লোকসান কি হবে তার একটা ব্যাখ্যা থাকবে, ইন্টারপ্রিটেশন থাকবে। সেই ইন্টারপ্রিটেশনটাই এই যে নিউট্রাল কি নিউট্রাল না এর সঙ্গে একটা মানে সম্পৃক্ত হয়ে গেছে। এইটা কার্যক্ষেত্রে বোঝা যায়, বাইরের থেকে খুব বোঝা যায় না, সেটা কাজের ক্ষেত্রে পাওয়া যাবে, বুঝতে পারবে প্রত্যেকে আশা করি কি হয়। আমি কোনো সরাসরি হ্যাঁ বা না উত্তর দিতে পারবো না। নিউট্রাল হয়ে কাজ করা সম্ভব এটাও বলবো না, সম্ভব না এটাও বলবো না। ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। ঠিক আছে স্যার, আরেকটা প্রশ্ন আছে, আরো 3টে প্রশ্ন আছে। বলো একটা বলো প্রশ্ন বলো। সেম 2 থেকে করেছে অয়ন মন্ডল, হাউ টু ইনক্রিজ সোর্সেস। ভাই এর হচ্ছে সোর্স বাড়ানোর আমার মনে হয় এই যে কথা বলে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নাই। এই কঠোর পরিশ্রম এই কঠোর পরিশ্রম মানে একটা মানুষের কাছে তুমি কত বেশি সংখ্যক মানুষের কাছে যেতে পারছো রোজ। মানে রিপোর্টারদের ক্ষেত্রে বলা হয় তোমার একটা মোটো থাকা উচিত, তোমার লক্ষ্য থাকা উচিত যে প্রত্যেক দিন অন্তত একটা নতুন লোকের সঙ্গে আলাপ করবে। অন্তত প্রত্যেক দিনের রিপোর্টার একটা দিন কাটবে এবং সে যখন রাতে বাড়ি ফিরে বিছানায় শুয়ে করতে ভাববে আমি সারাদিন কি করলাম, অন্তত যেন তার মাথায় এটা আসে যে আমি অন্তত একটি নতুন মানুষের সঙ্গে আজকে আমার আলাপ করেছি। এই আলাপ করতে 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 বিভিন্ন মানুষের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়, দাদা ভাইয়ের সম্পর্ক তৈরি হয়, ভাই বোনের সম্পর্ক তৈরি হয়, বন্ধুর সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্কের আস্থা তৈরি হয়, বিশ্বাস তৈরি হয়। এই করতে 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 সমস্ত ক্ষেত্রে দেখা যায় একজন সফল সাংবাদিকের সোর্স তৈরি হয়ে যায়। কঠোর পরিশ্রম, ঘুরতে হবে, যেতে হবে, ভাবতে হবে, সম্পর্ক ঠিকঠাক রক্ষা করতে হবে, বিশ্বাস অর্জন করতে হবে। এইগুলো হচ্ছে মূল পয়েন্ট। আর কিছু সায়নী তলাপাত্র বলছে, হাউ ক্যান উই ডিফারেন্সিয়েট বিটুইন ফিচার রাইটিং অ্যান্ড সফট নিউজ? ফিচার রাইটিং অ্যান্ড সফট নিউজ, হ্যাঁ, এই মানে বিরাট বিরাট তফাৎ না থাকলেও একটু তো সীমারেখা দুটোর মধ্যে আছে। যে ফিচার আমি লিখলাম যে যে সফট নিউজ কি, যে পশ্চিমবাংলায় হিন্দিভাষীর সংখ্যা ক্রমশ বাড়ছে, ধরো এরকম একটা বিষয়, একটা সফট নিউজ, হিন্দিভাষীর সংখ্যা বাড়ছে, সেই নিউজটা আমি কালকে করলেও যেমন পরশু করলে খুব তফাৎ হবে না, সফট নিউজ এটা। বা যেগুলো হচ্ছে যে মানে হিউম্যান ইন্টারেস্টেড, ফিচারের কাছাকাছি অথচ নিউজ। ফিচার মানে কি, যে সাঁতরাগাছি ঝিলে শীতকালে পাখি কম এসেছে। এই কম এসেছে পিছনে কি, কেন কম এলো, ইত্যাদি ইত্যাদি, আগে কি হতো, এই সব দিয়ে ফিচার করছি। আর সব নিউজ ওইখানেই আমি থেমে যেতে পারি, সাঁতরাগাছি ঝিলে এবার কম এসেছে, সব নিউজ হয়ে গেল। হার্ড নিউজ কিন্তু আজকে এসছে কম এমন না, এবারে বা ইদানিং। আর ফিচার হচ্ছে যে একবার যেমন বলা হয়, পতঞ্জলি সেটি তিনি বলছেন যে ফিচার হচ্ছে একটা বড় ক্যানভাসে আঁকা ছবি। সব ফিচারের পিছনে একটা খবর থাকে, বাট সেই খবরটাকে ছড়িয়ে দাও, খবরের পেছনে খবর, ক্যানভাস, বড় ক্যানভাসে আঁকো, ছবিটা আঁকো, সেটা ফিচার। আর সফট নিউজ হচ্ছে যেটা বললাম, ওই অ্যাক্সিডেন্ট না, কোনো এক্ষুনি খুন না, জখম না, অথচ একটা খবর, সেটা হচ্ছে সফট নিউজ। এই মোটামুটি দুটোর মধ্যে মিল আছে, আবার অমিল খানিকটা আছে। কেমন স্যার, পূজা সেন বলছে, আগে রিপোর্টিং এর থেকে এখনের যে রিপোর্টিং, এর মধ্যে কি ডিফারেন্স আছে আর কতটা চেঞ্জেস এসেছে? আগে যেহেতু বিজ্ঞানের অগ্রগতি এতটা হয়নি, প্রথম কথা আমি বলতাম যে এই যে খবর শুধু সংগ্রহ করা না, খবর পাঠানো, খবর লেখা, এটা একটা বড় চ্যালেঞ্জ। খবর সংগ্রহের ক্ষেত্রে এখন খানিকটা সুবিধা হয়েছে, কারণ এককালে শুধুমাত্র প্রিন্ট মিডিয়া ছিল। এখন আমরা টেলিভিশনের পর্দাতে অনেক সময় কোনো খবরের আমরা ক্লু পেয়ে যাই। একটা ঘটনা ঘটেছে, টিভি খবরে স্টল দিচ্ছে, ওই হয়েছে, সঙ্গে সঙ্গে প্রিন্টের রিপোর্টার সে ওটা নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে। আগে এরকম ছিল না, কিছুই ছিল না, এগুলো একমাত্র মিডিয়া ছিল ওটা। তখন একটু অসুবিধা হতো, এটা খবরটা তোমাকে গিয়ে, এবং তাদের সুবিধেও হতো যে অনেক খবর
হয়তো আগে কেউ করেনি, ঘটনাটা ঘটেছে আগে, আমি সেটা পেলাম, এর এমন ঘটনা ঘটে তখন ঘটতো। আর তখন অসুবিধা ছিল একটু কি, পাঠানোর খবর বা খবর পাঠানো। এখন কি করছে, মেল করে দেওয়া যায়, এখন মেসেজ পাঠিয়ে দেওয়া যায়, এইসব ডানমারি করে দেয় এখন। আগে কি হতো, ট্রাঙ্ক কলে ফোনে দূরে কোথাও গেলাম, এখানে সে যেখানে হোক না কেন, গঙ্গাসাগর মেলা হোক, দূরে হোক, দিল্লিতে কুম্ভ মেলা হোক, বড় বড় ইভেন্টে গেলাম, সেখান থেকে খবরটা পাঠাতে হতো ওভার ট্রাঙ্ক কল। সেই ট্রাঙ্ক কল, সেই টেলিগ্রাম অফিসে গিয়ে, টেলিগ্রাম অফিসে গিয়ে কল বুক করে 3 মিনিট করে একটি কল, তারপর পিছনে লাইন দিয়ে রয়েছে। আমাদের যেমন কার্গিলের সময় হয়েছিল, কার্গিল শহর পুরো বন্ধ, কার্গিল ছোট্ট একটা শহর, একটি মাত্র হোটেল খোলা, সব পালিয়ে গেছে, সবাই পালিয়ে গেছে। হোটেলটির মালিক তিনি ব্যাংক থেকে লোন নিয়ে নতুন হোটেল করেছেন বলে বউ বাচ্চাকে পাঠিয়ে দিলেও, শ্রীনগরে পাঠিয়ে উনি সেই হোটেলের মায়া ত্যাগ করে উনি যেতে পারেননি, পালাতে পারেননি। একটি অ্যাসিস্ট্যান্টকে নিয়ে উনি সেখানে ছিলেন। ও আমরা যে কজন রিপোর্টার পৌঁছতে পেরেছিলাম কার্গিলের প্রথম দিকে, সেই কজন সবারই ঠিকানা একটাই ছিল, কার্গিলের হোটেল সিয়াচেন, ওটার নাম হোটেল সিয়াচেন। তাদের একটি মাত্র ল্যান্ডলাইন, আমাদের তখন মোবাইল ছিল না, একটি মাত্র ল্যান্ডলাইনে সবাই খবর পাঠাবে, সবাই লাইন দিয়ে, 5-7 লাইন দিয়ে আছে, এর পিছনে ও রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, এবং সেখানে শোনা যাচ্ছে কে কি বলছে, কে খবর পাঠাচ্ছে। পরের লোকটা ওই পয়েন্টটা পায়নি, সে পয়েন্টটা যোগ করে দিল, বলে দিল, এবং এই ছাড়ো ছাড়ো, তুমি ছাড়ো, তুমি ছাড়ো, তুমি ছাড়ো, তুমি ছাড়ো, হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে, ছাড়ো ছাড়ো। এই এখন কিন্তু খুব সুন্দর ব্যবস্থা আছে, সঙ্গে একটা ফোন থাকলে হবে, সঙ্গে একটা ল্যাপটপ থাকলেই হবে, এই সুবিধাগুলো এখন হয়েছে। আবার অসুবিধা যেটা হয়েছে, এখন মানুষ অনেক কনসাস, অনেক খবর মানুষের কাছে অনেক দ্রুত এসে যাচ্ছে। আমার খবরটা যে তার কাছে নতুন, সেই নতুনত্ব বজায় রাখা একটু কঠিন, সেই জন্য খবরের একঘেয়েমিতে এসে গেছে। তো তার মধ্যে যারা ঠিক চায়, যারা কষ্ট করে চেষ্টা করে চায়, যারা চায় চেষ্টা করে নিজেকে মানে প্রতিষ্ঠিত করতে, তারা ওরই মধ্যে খবর করতে হয়। ওই সফল সাংবাদিককে হতে হবে পাথরকুচি গাছ মতো। এই পাথরকুচি গাছ লোকে বলে পাথরকুচি গাছ বড্ড রসিক, এই পাথর থেকে রস সংগ্রহ করেছে। সাংবাদিককে, রিপোর্টারকে ওই পাথরকুচির মতো হবে, যদি হতে পারে যে কোনো পরিস্থিতি হোক না কেন আমি ঠিক খবর একটা বের করব। সেই জন্য নিষ্ঠা লাগবে, সেই জন্য ধৈর্য লাগবে, সে অধ্যাবসায় লাগবে, পরিষ্কার ভাবনা লাগবে, ধারণা লাগবে। এইগুলো থাকলে এখনো কাগজে, যে কোনো কাগজ সংবাদ মাধ্যমে খবর করা অনেক সহজ বা অনেক মানে সম্ভব করা। কিন্তু ওই সহজে খবর করা, আমার আগে ওখানে কেউ যায়নি বলে আমি গেলাম বলে খবরটা পেয়ে গেলাম, এটা এখন সম্ভাবনা একটু কমে গেছে। কেমন, ঠিক আছে? আর কি হ্যাঁ স্যার, প্রশ্ন? রিয়া পুরকাইত ও বলছে সাংবাদিকতা জগতে সাংবাদিকদের স্বাধীনতা কতটা? সাংবাদিকদের স্বাধীনতা কতটা, এটা প্রশ্ন আছে। আমি যেটা বলছিলাম যে সাংবাদিকতা যখন মিশন থেকে প্রফেশন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তার কিছু তো পরিবর্তন, চরিত্রগত পরিবর্তন হয়ে গেছে। সেই ক্ষেত্রে বললাম, যেহেতু সংবাদ সংস্থাগুলো, সংবাদ মাধ্যমগুলো অনেকটাই শিল্প হয়ে গেছে, সেখানে স্বাধীনতা কতটা ডিপেন্ড করে সেই ব্যক্তি সাংবাদিকের উপর, তিনি তার কর্তৃপক্ষকে কতটা কনভিন্স করতে পারবেন, তার খবরটা কতটা জনমুখী, তার খবরটা তার পাঠকদের জন্য কতটা ইম্পর্টেন্ট, সেটা কতটা করা জরুরি, সেগুলোর উপর নির্ভর করবে, সেই সাংবাদিকের উপর নির্ভর করবে। যে স্বাধীনতাটা ওইটাই, স্বাধীনতাটা হচ্ছে প্রথম কথা মনে করে রাখতে হবে যে সকল নিউজ পলিসি আমাদের মানে হাউস পলিসি, এই হাউস পলিসিকে কিন্তু অ্যাভয়েড করেও অনেক খবর করা যায়, সেটা সেই সাংবাদিকের দক্ষতার উপর নির্ভর করে, কেমন কনভিন্স করতে পারে কত। আর আর প্রশ্ন? হ্যালো, আর প্রশ্ন? হ্যাঁ অংশুমিত্রা, তুমি আছো তো? অংশুমিত্রা বলো, হ্যাঁ, তাহলে স্যারকে ছেড়ে দিতে হবে তাহলে। হ্যাঁ বলো, আছে ঠিক আছে প্রশ্ন? তো? হ্যালো অংশুমিত্রা, প্রশ্ন আছে কি? প্রশ্ন আছে? হ্যালো, আমি বলছি দেখো এখানে, স্যার ওয়েট করছে। হ্যাঁ 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 আমি বলছি তুমি বলো। এখানে সুমনা গায়েন সেমিস্টার 2 থেকে জিজ্ঞেস করেছে, হাউ ক্যান উই ডিফারেন্স বিটুইন হিউম্যান ইন্টারেস্ট স্টোরি এন্ড অ্যাঙ্কার স্টোরি? হিউম্যান ইন্টারেস্ট স্টোরি এন্ড অ্যাঙ্কার স্টোরি, এটার মধ্যে ডিফারেন্সিয়েশনটা কি? এখন অ্যাঙ্কার স্টোরি হচ্ছে যে একটু নরম খবর, ইলেকট্রনিক মিডিয়া, কেমন? ইলেকট্রনিক মিডিয়া
কোন ক্ষেত্রে এটা কোনটার জন্য? এটা কোন এটা জিজ্ঞেস করছি, ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে বলছেন নিশ্চয়ই? না, প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রেই বলছি, যেহেতু ফ্রন্ট পেজের আচ্ছা। থাকে একটা আচ্ছা, অ্যাঙ্কার স্টোরি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, অ্যাঙ্কার স্টোরি কি? এই যে ওপরের দিকের খবরগুলো, হার্ড নিউজ গুলো পড়ে পড়ে একটা মাথাতে ক্লান্তি এসে গেল, সেই ক্লান্তি থেকে একটু মুক্তি দেওয়ার জন্য, রিলিফ দেওয়ার জন্য অ্যাঙ্কার স্টোরি একটু সহজ করা হয়, সহজ করা হয়। অবশ্যই প্রত্যেকটা খবরই হিউম্যান ইন্টারেস্ট স্টোরি, কিন্তু হিউম্যান ইন্টারেস্ট ছাড়া কোনো খবর হয় না। তবুও তার মধ্যে একটা খবর হলো, সেটা হচ্ছে যেটাকে আমরা নিচের দিকে আনলাম, অ্যাঙ্কারে আনলাম, তুলনায় একটু সহজ খবর, যে একটি একটি মেয়ে, সে হচ্ছে প্রতিদিন একটি করে ইট তুলে আনতো কোথাও থেকে, ইট তুলে এনে অনেকগুলো ইট হয়েছে, একটা ছোটখাটো লাইব্রেরি বানাচ্ছে। এটা ওই সফট নিউজ, হিউম্যান ইন্টারেস্ট স্টোরি, বাট সেটাকে আমরা অ্যাঙ্কারে ব্যবহার করি। হিউম্যান ইন্টারেস্ট স্টোরি সব মানেই অ্যাঙ্কারে যাবে এমন না, বা কোনো একটা খবর ওপরের দিকে আমরা করেছি হার্ড নিউজ হিসেবে, সেই খবরেরই কোনো একটা পার্ট যেটা একটু সহজ, একটু নরম, একটু পাওয়া গেছে ভেতর থেকে, আর কিছু পাওয়া গেছে যেটা ঠিক অতটা হার্ড নিউজ না, সেটাকে অ্যাঙ্কার হিসেবে আমরা কেমন। আর কিছু? ওকে হ্যাঁ, দিবা বলছি স্যার, লাস্ট একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলো। লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে শ্রীলতা শীল জিজ্ঞেস করছে যে 6 সেমের স্টুডেন্ট, বলছে যে এই সাংবাদিকরা অনেক ইয়াসের সময় সমালোচনার শিকার হয়েছে, তো এই ধরনের, এই জলে ডুবে এই ধরনের যারা রিপোর্টিং করেছে, এটা কি সত্যি দরকার ছিল না কি? ঠিক মতো করতে পারছি না। কলকাতা টিভির কিছুটা কলকাতা টিভির ঘটনাটা বলতে জানতে চাই। মিডিয়াতেও অনেক রকমের সমালোচনা করেছে। দীঘায় যে ঘটনাটা ঘটেছিল। আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, পাচ্ছে তো? আচ্ছা, ঠিক আছে। যে হ্যাঁ, কতটা এখন এটা হচ্ছে নির্ভর করে, আমরা সর্বদা চাই কি যে এক্সক্লুসিভ, অন্যের যা নেই আমার তা থাকবে। মানুষের এটা চিরকালীন একটা নেশা, যে আমার পাড়ায় সবার বাড়ি একতলা, আমার বাড়িটা দোতলা হোক, সবার বাড়ি দোতলা, আমার বাড়ি তিনতলা হোক, সবার কারো ওখানে গাড়ি নেই, আমার একটা গাড়ি হোক। এই যে মানুষের একটা নেশা থাকে, একটা স্পৃহা থাকে, এই থেকেও সাংবাদিকরাও তো এক একজন মানুষ, তারাও ভাবেন যে আমি যা করব, মানে যা আর কেউ করেনি, আমি সেটা করব, তার জন্য প্রয়োজনে ঝুঁকিও নেব। কারগিলের ক্ষেত্রে তাই মানে হয়েছে যে বারে বারে মৃত্যুর মানে একবারে মৃত্যুর মানে বললাম মুঠো থেকে মানে বেরিয়ে আসতে হয়েছে, আমাকে বেরিয়ে এসেছি। যে এটা হচ্ছে নির্ভর করে কোন মানুষটা কি করতে চান। কেউ বলে জীবন মৃত্যু পায়ের ভিত্তি, যে আমি আমার কাজটা করে দেখাবো। এই মানুষের নেশা কেন লোকে যে মানে এভারেস্টে ওঠার চেষ্টা করে, এটা ঠিক সহজে সাধারণভাবে বিচার করা যাবে না। কেউ সমস্ত কিছু সাবধানতা অবলম্বন করে আমার যেটুকু দায়িত্বের মধ্যে পড়ে, আমার চাকরি রাখার জন্য যেটুকু, সেখানেই থাকতে চায়। আবার কেউ চায় আমি ঝুঁকি নিয়ে আমি নতুন কিছু করব। সেই ঝুঁকিটাই কিন্তু নতুন আবিষ্কার, নতুন আবিষ্কার। কিন্তু স্যার, আমার একটা প্রশ্ন আছে, আমি একটু করতে চাই। যেখানে ফলস দেখানো হলো যে সামনের রাস্তায় ওপর যেখানে জল নেই, সেইখানটায় ওপরে আমাদের ওরা শুট করছে, আর নিচে সাংবাদিক মাঠের মধ্যে জল জমে আছে, আমার গায়ে ব্যাঙাচি উঠেছে, তারপরে কেউ হাঁটু জোরে হামাগুড়ি দিচ্ছে, পাশের লোক দাঁড়িয়ে আছে, এই ধরনের ফলস নিউজ গুলো কেন? এগুলো কি মানে নিউজের মধ্যে এগুলো কি প্রয়োজন ছিল করার? এটা আমি দেখিনি, কারণ আমি সবসময় তো সবকিছু দেখি না, কি হয়েছে আমি বলতে পারছি না। কিন্তু এটাও কিন্তু মানুষের একটা চরিত্র। কিছু মানুষ, তারা যদি হয়ে থাকে, আমি জানি কি হয়েছে, যদি কিছু মানুষ চায় সহজে গোল দিতে চায়, সহজে তারা নাম করতে চায়, শর্টকাট দেখতে চায়, মানুষকে বিভ্রান্ত করতে চায়, সেটা মোটেই গ্রহণীয় না, মোটেই সেটা সমর্থনযোগ্য না যদি হয়ে থাকে। এবং আমি বলে দিচ্ছি, যদি এরকম কেউ করে থাকে, তার কিন্তু এই পেশায় তার স্থায়িত্ব হতে পারে না। বারে ভুবধান খেয়ে যাও, একবার তুমি চাপে পড়বে। সুতরাং এটা সাময়িক,
এটা সাময়িক, এই সাময়িক উত্তেজনা, সাময়িক মানুষকে বিভ্রান্ত করার পথে না যাওয়াই ভালো। একটা সৎ সাংবাদিকের জন্য সেটা একদম ভালো না। কেমন? ঠিক আছে। আর কোন প্রশ্ন? না তো, শেষ প্রশ্ন তো বলে দিয়েছিল। আর প্রশ্ন আছে? নেই তো? না না, আপাতত কোনো প্রশ্ন নেই। আপনাকে তাহলে অনেক ধন্যবাদ স্যার, আপনার এই অনেক সময় নষ্ট করে আপনি এখানে দেওয়ার জন্য। এখানে স্টুডেন্টরাও ভীষণ এনকারেজড হয়েছে, ওদের অনেক অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর দিতে দিতে আরো ভবিষ্যতে আমরা আবার এইরকম ধরনের সেশন করার চেষ্টা করব। অনেক ধন্যবাদ সবাইকে, জার্নালিজম ডিপার্টমেন্টের সবাইকে, ফ্যাকাল্টি সবার। এটা না হলে হতো না। প্রশ্নগুলো যদি স্যারকে আমরা পাঠাতে পারি চ্যাটে বা কোনোভাবে হোয়াটসঅ্যাপে, তাহলে স্যারের ভয়েস দিতে পারি আমরা। স্যারের ভয়েসে আমরা অ্যানসারগুলো পরে নিয়ে নিতে পারি। না 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 না, ওরকম নয়, না ওটা হয় না। আচ্ছা, না না, সেটা কি করে সম্ভব? পরের দিন আবার আনবো, স্যারকে কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, সেটা তাহলে ঠিক আছে। আমি ব্যক্তিগত সম্পর্কে যেটা বললাম, যেটা সম্মিলিত সিদ্ধান্ত হবে সেটাই হবে, মানে যেটা সবাই মিলে বলবে তোমরা। ঠিক আছে, তাহলে স্যারকে আমরা ছেড়ে দেবো। থ্যাংক ইউ স্যার, আবার আসবেন আমরা এই আশা রাখি। আর স্টুডেন্টরাও যারা পার্টিসিপেট করেছো তারা অনেক অনেক কিছু পেলে এখান থেকে। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ স্যার। ধন্যবাদ। শেষ করবে সন্দীপ, কে করবে? অভিজিৎ শেষ করবে। মানে সবাই যারা যারা পার্টিসিপেট করেছো, এই ধরনের জিনিস সম্ভবই হতো না যদি আমাদের প্রত্যেকের নিজেদের মধ্যে কোঅপারেশন, কোঅর্ডিনেশন আর আন্ডারস্ট্যান্ডিং থাকতো। আমার সবাই ফ্যাকাল্টি আমার পাশে থেকে খুব সুন্দরভাবে, স্টুডেন্টরা এত সুন্দরভাবে তুলে ধরেছে। কালকের সেমিনারও ভীষণ সুন্দর হয়েছে। আমি ভাবতেই পারি না, এত প্রাউড আমি যে আমি কাঁদছি পুরো, এত সুন্দর লেগেছে, সবার ভালো লেগেছে। আর আশা করি ছোটরাও ভীষণ ইন্সপায়ার্ড হলো, পরবর্তীকালে ওরাও এই ধরনের খুব সুন্দরভাবে পারফর্ম করবে। থ্যাংক ইউ, আবার কালকের জন্য অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ।